আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম আজকের ক্লাসে। আজকে আমরা জিওমেট্রির উপরে ক্লাস করব। স্লাইড শেয়ার করার আগে আমি সবাইকে রিকোয়েস্ট করব, যাদের যাদের পক্ষে পসিবল প্লিজ ক্যামেরাটা অন রাখবা এবং খাতা কলম সাথে নিয়ে বসবা। এন্ড যাদের পক্ষে ক্যামেরা অন করা খুবই টাফ, তারা অফ রাখতে পারো, বাট আদারওয়াইজ ক্যামেরা অন রাখাটা একটু কষ্ট করে রাখতে হবে। তাছাড়া আই গেস অনলাইন ক্লাসের অ্যাকচুয়াল এসেন্সটাই পাওয়া যাবে না। অলরাইট, কিছুক্ষণ পরে আমি তোমাদেরকে আনমিউট করে ফেলবো, তখন তোমরা কথা বলতে পারবা। এবং অ্যাকচুয়ালি আমার মনে হয় আজকে অনেকে আছো যারা লাস্ট ডিসেম্বরের 28 তারিখেও আমার ক্লাস করেছো। সো মোটামুটি তোমরা অনলাইন ক্লাসের সাথে এমনিও ইউজ টু, এবং লব্ধি প্ল্যাটফর্মের সাথেও হয়তো অনেকেই পরিচিত। অলরাইট, আমি স্লাইডে চলে যাচ্ছি, অর্থাৎ ক্লাস শুরু করছি। জাস্ট গিভ মি আ মোমেন্ট। অলরাইট, সবকিছু ঠিকঠাক থাকলে আশা করি সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছো। সো সবাইকে লব্ধি প্ল্যাটফর্মে স্বাগতম। তোমরা জানো আমরা যেখানে ক্লাস করছি, অর্থাৎ যে কোচিং এ তোমরা ক্লাস করছো সেটার নাম হচ্ছে লব্ধি। এবং আমাদের ম্যাক্সিমাম টিচারই হচ্ছে এক্স ক্যাডেট। ম্যাক্সিমাম বলতে প্রায় সবাই, এই জন্য সম্পূর্ণ এক্স ক্যাডেট দ্বারা পরিচালিত এরকম একটা লাইন দেখতে পাচ্ছ। এবং তোমরা যেহেতু ম্যাক্সিমাম ক্লাস 5-এ পড়ো, তোমাদের অনেকের ইচ্ছা আছে ক্যাডেট কলেজে পড়ার। দ্যাটস ওয়াই আমরা হচ্ছে লব্ধিতে যারা ক্যাডেট কলেজে পড়তে চাই তাদের জন্য একটা সুবিধা রাখি, যেটা হচ্ছে এক্স ক্যাডেট টিচারদের দ্বারা ক্লাস নেওয়া হয়। অলরাইট, আমরা কেউ আমরা স্ক্রিনে আঁকাআঁকি করার চেষ্টা করবো না প্লিজ, এটা হচ্ছে আমার রিকোয়েস্ট। এবার হচ্ছে আজকে আমরা ক্লাস করব ম্যাথ ক্লাস, এবং ম্যাথ ক্লাসের কোন টপিক পড়বো সেটা একটু আমরা দেখে নিব। বাট তার আগে আমি আমার পরিচয়টা আবার দিয়ে নেই। যারা আমাকে চিনো তারা তো চিনো, বাট যারা আজকে প্রথম ক্লাসে জয়েন করেছো, সো আমার পরিচয় হচ্ছে, আমার নাম মোহাম্মদ রিফাত হাসান। আমি এইচএসসি পর্যন্ত পড়াশোনা করেছি পাবনা ক্যাডেট কলেজে, অর্থাৎ 2014 সাল থেকে 2020 সাল। দেন আমার ভার্সিটি ব্র্যাক ইউনিভার্সিটি, এবং আমি বর্তমানে ব্র্যাক ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, যেটাকে সিএসই বলা হয়, সেই ডিপার্টমেন্টে ফাইনাল ইয়ারে অধ্যয়নরত আছি। এবং পাশাপাশি পড়াশোনার পাশাপাশি আমি টিচিং এর সাথে যুক্ত আছি, অর্থাৎ স্টুডেন্টদেরকে পড়াই, যেমন তোমাদেরকে আজকে পড়াবো। সো আজকে আমরা যেই টপিক পড়বো সেটাতে যাওয়ার আগে আরেকটা জিনিস, যেটা অলরেডি ক্লাসের শুরুতেও বলেছে, যে আমরা একটু ক্যামেরা অন রাখবো এবং কোশ্চেন করার আগে হ্যান্ড রেইজ করব। হ্যান্ড রেইজ করার অর্থ হচ্ছে আমরা যেন একসাথে 2-3 জন কোশ্চেন না করে ফেলি, এই কারণে হ্যান্ড রেইজ করার অপশনটা রাখা হয়, যেন তোমরা হচ্ছে হ্যান্ড রেইজ করো এবং আমি বুঝতে পারি কয়জন অ্যাকচুয়ালি কোশ্চেন করতে চাচ্ছে। সো আমরা এমন ভাবে কোশ্চেন করব যেন আমাদের 1-2 জনের কথা, 3-4 জনের কথা একসাথে না শোনা যায়। এবং আমাদের যখন কোনো কথা বলা লাগবে না, আমরা কষ্ট করে একটু আমাদের মাইক্রোফোনটা মিউট রাখবো। কারণ কি? কারণ আমাদের ব্যাকগ্রাউন্ডে নয়েজ থাকতে পারে, ওই নয়েজটা যেন ক্লাসের মধ্যে না আসে, এই কারণে আমরা মিউট রাখবো মাইক্রোফোন। এবং যখন তুমি কথা বলবে তখন আবার তুমি আনমিউট করবে, সমস্যা নেই। বাট যখন কথা বলবে না এবং তোমার প্রয়োজন নেই, তুমি জাস্ট শুনছো, তখন কষ্ট করে মাইক্রোফোনটা মিউট রাখবে। আর খাতা কলম তো নিয়ে বসতে হবে, এটা আগেই বলেছি। অলরাইট, এবার আমরা যাই আজকের টপিকে। সো আজকে আমরা পড়বো জ্যামিতির পরিচিতি, যেটাকে ইংলিশে বলছি ইন্ট্রোডাকশন টু জিওমেট্রি। এবং বেসিকলি খুবই বেসিক্স অফ জিওমেট্রি, মানে যেই জিনিসগুলো ক্লাস 5-এ শুরু হয় সেই টপিকগুলো আমরা দেখব। অলরাইট, সো কি কি দেখবো সামনে আগালে আমরা বুঝতে পারবো। আমরা প্রথমেই চলে যাচ্ছি জিওমেট্রি, যেটা আমি ইংলিশ শব্দ বললাম, এবং এটাকে বাংলায় বলা হয় জ্যামিতি। এই জ্যামিতি শব্দটা কোত্থেকে আসলো সেটা আমরা একটু জানবো, কারণ এটা জানা দরকার। এবার হচ্ছে আমি তোমাদেরকে আনমিউট করে রাখছি, যাদের যখন কোশ্চেন আসবে কোশ্চেন করবা, বাট এখনো তো পড়াশোনা শুরুই করি নাই। একটা করে স্লাইড পড়ানোর পরে আমি এমনি জিজ্ঞেস করবো যে কারো কোনো কোশ্চেন আছে কিনা। যখন যার কোশ্চেন থাকবে তোমরা কোশ্চেন করতে পারো। অলরাইট, সো
জ্যামিতি শব্দটা কিভাবে আসছে আমরা অনেকেই জানি। জ্যামিতি শব্দ এসেছে জ্যা, জ্যা অর্থ ভূমি, হ্যাঁ জ্যা অর্থ হচ্ছে ভূমি, এবং আর মিতি মিতি অর্থ পরিমাপ। মিতি অর্থ হচ্ছে পরিমাপ, এইভাবে জ্যামিতি আসছে। সো আমরা এই যে বাংলা ইংলিশ দুইটাতে লিখেছি, এই জ্যা, বাংলার জ্যা এটা অর্থ বোঝায় হচ্ছে ভূমি, আর জ্যার ইংরেজি হচ্ছে আমাদের জিও, যেটা ইংলিশে এটা বোঝায় ল্যান্ড, ল্যান্ড। আর আমাদের মেট্রি বা মিতি, বাংলায় যেটাকে আমরা মিতি বলছি, ইংলিশে মেট্রি বলছি। মেট্রি বোঝায় হচ্ছে মেজারমেন্ট, স্যার মেজারমেন্ট। ল্যান্ডকে কি স্যার ল্যান্ডকে কি বোঝাচ্ছে? ল্যান্ড দ্বারা ভূমি বোঝাচ্ছে। আর মিতি আচ্ছা স্যার। এটা হচ্ছে বাংলায় পরিমাপ। অর্থাৎ আমরা যদি এই শব্দটাকে একটু ভেঙে ভেঙে বলি, তাহলে জ্যামিতি শব্দের অর্থ বাংলায় কি দাঁড়াচ্ছে বলতো? বাংলায় দাঁড়াচ্ছে ভূমির পরিমাপ, বাংলায় দাঁড়াচ্ছে ভূমির পরিমাপ, ভূমির পরিমাপ, এবং ইংলিশে দাঁড়াচ্ছে মেজারমেন্ট অফ ল্যান্ড, মেজারমেন্ট অফ ল্যান্ড। তার মানে জ্যামিতি যখন আবিষ্কৃত হয়েছে, তোমরা কি একটা জিনিস বুঝতে পারছো যে মানুষ কিসের প্রয়োজন থেকে জ্যামিতির আবিষ্কার করেছিল? ভূমির বিভিন্ন, পরিমাপের জন্য। এক্স্যাক্টলি, বিভিন্ন ভূমির পরিমাপ করার চাহিদা থেকে। এবং তোমরা এখনো গ্রামে গেলে খেয়াল করবা যে ধান ক্ষেত বলো কিংবা যে কোনো ভূমি দেখো, এগুলোর কিন্তু এক একটা শেপ আছে, তাই না? মানে হয় বর্গাকৃতি, যেগুলো আমরা ধীরে ধীরে শিখবো, বাট দেখে মনে হয় না যে এটা নিশ্চয়ই একটা শেপ, মানে কোনো না কোনো আকৃতি আছে একটা। সো বিভিন্ন ভূমি বিভিন্ন রকমের হয়, গোল টাইপেরও হতে পারে। সো এই বিভিন্ন ভূমির পরিমাপ নির্ণয় করতে গিয়েই জ্যামিতির উদ্ভাবনটা হয়েছিল। সো এবার আমরা একটু দেখি যে এই জ্যামিতির যে উদ্ভাবন, এটার পেছনে সবচেয়ে বেশি অবদানকার অনেকের অবদান আছে, বাট আমাদের তো কোনো একটা টপিক পড়তে হলে স্পেসিফিক কারো নাম একটু মেনশন করতে হবে। সো ফাদার অফ জিওমেট্রি বা জ্যামিতির জনক যাকে বলা হয় সেটা হচ্ছে ইউক্লিড। ইউক্লিড নামের যে ব্যক্তি ছিলেন, তিনি জ্যামিতির উদ্ভাবনটা এমন ভাবে করেছিলেন, তাকেই জ্যামিতির জনক বলা হয়। এবং তোমরা যখন বড় ক্লাসে উঠবা তখন অ্যাকচুয়ালি আলাদাভাবে একটা জিওমেট্রি সেকশনই আছে যেটাকে বলা হয় ইউক্লিডিয়ান জিওমেট্রি। মানে এটা এখন লাগবে না, আমি জাস্ট এমনি বলছি ইউক্লিডিয়ান জিওমেট্রি। তার মানে বুঝতেই পারছো যে ইউক্লিড সাহেবের কতটা অবদান জ্যামিতিতে। সো ওনার নামে আলাদা একটা জ্যামিতির ব্রাঞ্চই আছে। ফাতিমা বলো, ফাতিমা হ্যান্ড রেজ করেছো, কোনো কোশ্চেন? ওকে, কোনো কোশ্চেন নাই, মেবি হ্যান্ড রেজ করে রাখছে। ওকে, এর পরের স্লাইড একটু আমরা যাই। জ্যামিতি শিখে আমরা অ্যাকচুয়ালি কোথায় কোথায় ব্যবহার করতে পারি। সো সত্যি কথা বলতে তোমরা সবাই এখন ক্লাস 5-এ ম্যাক্সিমাম, তোমাদের মূল ব্যবহার হচ্ছে কোথায় বলো তো? জ্যামিতির মূল ব্যবহার কোথায় বলো? কেউ বলতে পারবা? মানে জ্যামিতির অনেক ব্যবহার আছে, বাট তোমাদের জন্য মূল ব্যবহারটা কোথায় বলো? এনিওয়ান? কোনো কিছু পরিমাপ করতে। হ্যাঁ, আবার বলো। মিম? কোনো কিছু পরিমাপ করতে। হ্যাঁ, কোনো কিছু আর পরিমাপ আমার ইন্টারনেট কানেকশন একটু খারাপ হয়ে গেছে, তাই কথা শোনা যাচ্ছিল না। ও আচ্ছা, এখন শুনতে কি পাচ্ছ? বলছেন এটা কি আবার বলতে পারবেন? কোনটা রিপিট করব? মানে যেটা, ওই যে জিওমেট্রি নিয়ে যেগুলো বললেন। জ্যামিতি নিয়ে বলেছি, জ্যামিতি শব্দের অর্থ ভূমির পরিমাপ, জ্যা এবং মিতি এইভাবে এসেছে। আর জ্যামিতির যে জনক, অর্থাৎ যার কাছ থেকে জ্যামিতির সবকিছু আমরা পেয়েছি, তার নাম হচ্ছে ইউক্লিড, এইটুকুই আমরা বলেছি। এখন আমি এখানে বলছিলাম যে তোমাদের জ্যামিতি আমার পার্সপেক্টিভ থেকে স্ক্রিনটা একটু ঝাপসা হয়ে গেছে, কিছু দেখতে পাচ্ছি না স্ক্রিনে। দেখতে পাচ্ছ না? অন্যরা দেখতে পাচ্ছ? অন্যরা একটু রেসপন্স করো। ইয়েস স্যার। স্যার আমার এখানে Yes, sir. হালকা একটু ঝাপসা দেখাচ্ছে। ইয়েস স্যার। ইয়েস স্যার। রাহা, প্রবলেম হচ্ছে তোমার রাহা? স্যার একটু হালকা হালকা ঝাপসা দেখা যাচ্ছে। ঝাপসা দেখা যাচ্ছে? আচ্ছা দাঁড়াও তো, আমি ঝাপসা দেখবা কেন? ওয়েট, স্যার হালকা হালকা ঝাপসা দেখতে পাচ্ছি। এখন দেখো তো। স্যার এখনো ঝাপসা।
তার এখনো ঠিক আছে। আর আমার স্কিনে এরকম মানে কিছুক্ষণ এরকম হালকা ঝাপসা থাকবে, তারপর আবার পুরো ক্লিয়ার হবে, আবার কখন আচ্ছা, একদম কেউ পুরোই কি ঝাপসা আছো যে ক্লিয়ার দেখতে পাচ্ছ? একটু আমাকে জানাও, কেউ কি আছো যে ক্লিয়ার Yes, দেখতে sir. পাচ্ছ? Yes, sir. আমি ঝাপসা হয় না, Yes, ভালো sir. দেখতে ওকে, স্যার আমি দেখতে পাচ্ছি অলরাইট, অনেকেই ক্লিয়ার দেখা যাচ্ছে। সো আমি একটু বলি, যারা ক্লিয়ার দেখতে পাচ্ছ না তাদের প্রবলেমটা হচ্ছে তোমাদের নেটওয়ার্ক ইস্যু। সো তোমাদের ইন্টারনেট কানেকশনটা একটু চেক করতে হবে। আমার এন্ড থেকে সবকিছু ঠিকঠাক আছে, বুঝতে পেরেছো? সো আমি যেটা বলছিলাম, জ্যামিতির ব্যবহার তোমাদের জন্য মেইনলি এক্সামে তোমরা ভূমির পরিমাপও করতে যাবে না, তোমরা বিভিন্ন হিসাব নিকাশও করতে যাবে না অ্যাকচুয়ালি। সো তোমাদের মেইনলি এক্সামে আপাতত ব্যবহার করতে হবে। বাট এর মানে এই না যে জ্যামিতির ব্যবহার শুধু এক্সামে আমরা জ্যামিতি শিখবো। তোমরা যখন বড় হবে, যারা ইঞ্জিনিয়ারিং শিখবা, তারা জ্যামিতি বা জিওমেট্রির অনেক ব্যবহার শিখবা। তার মধ্যে ধরো যে এই যে ল্যান্ড রিলেটেড যে হিসাব নিকাশ, মানে ভূমি রিলেটেড, এটা তো আছেই। এর সাথে আমরা যে বিল্ডিং এর কনস্ট্রাকশন গুলো দেখি, বড় বড় বিল্ডিং এর কনস্ট্রাকশন, এগুলোর ক্ষেত্রে কিন্তু আমার জিওমেট্রিক স্কিন আমার ঝাপসা হয়ে গেছে। তোমার ক্ষেত্রে প্রবলেমটা বেশি হচ্ছে ফাতেমা, অন্য সবার তো ঠিকঠাক আছে। বিল্ডিং এর কনস্ট্রাকশন, আচ্ছা অন্যরা কি ঠিকঠাক দেখতে পাচ্ছ? Yes, sir. Yes, Yes, sir. sir. আচ্ছা, ঝাপসা দেখতে পাচ্ছ না এরকম এরকম sir. মানুষজন একটু হ্যান্ড রেজ করো তো কষ্ট করে। যারা একদমই ঝাপসা দেখছো না, মানে ক্লিয়ার দেখছো, তারা একটু কষ্ট করে হ্যান্ড রেজ করো তো। অনেকেই আছে, অলরাইট অলরাইট, থ্যাংক ইউ, হাত নামিয়ে ফেলো। এর মানে ফাতেমা তোমার নেটওয়ার্কে ইস্যু, মানে আমার এন্ড থেকে সবকিছু ঠিকঠাক আছে, আল্লাহর রহমতে সবকিছু ঠিকঠাক আছে। আমি এর বেশি এখন আপাতত কিছু করতে পারছি না। তো তোমার নেটওয়ার্ক ইস্যু হলে সেটা তো আমি সলভ করে দিতে পারবো না এক জায়গায় বসে। সো তারপরে জয়েন মানে রিলক করব, কি করবা? রিলক করব, মানে কল লিভ নিয়ে আবার জয়েন করব। হ্যাঁ, তুমি এটা করতে পারো, বাট তোমার নেটওয়ার্কটাই চেক করতে হবে। রাহা, তোমার কোনো প্রবলেম হচ্ছে? ইয়েস স্যার। স্যার মিতি অর্থ কি জানি, আমি একটু উঠাচ্ছিলাম। মিতি হচ্ছে পরিমাপ, ঠিক আছে? মিতি হচ্ছে পরিমাপ। আচ্ছা, আর ওই যে জ্যামিতির জনককে আরেকবার বলবেন কাইন্ডলি। জ্যামিতির জনক হচ্ছে ইউক্লিড, এই যে এখানে লেখা আছে দেখো, ইউক্লিড। জনক ইউক্লিড। আচ্ছা, রাহা সবকিছু তুলতে হবে না, তুমি তো মনে হয় ভর্তি হয়ে গেছো। যারা ভর্তি হচ্ছে তারা এই স্লাইড গুলো পেয়ে যাবে এমনি, মানে পেয়ে যাবা। সো মানে সবকিছু উঠাইতে হবে না, একটু বুঝো জিনিসগুলা। আমরা মেইন টপিকটা এখনো শুরুই করিনি। সো বিল্ডিং কনস্ট্রাকশন, তারপরে ধরো যে জাহাজের বিভিন্ন গতিবিধি, এই সব ক্ষেত্রেও জিওমেট্রির অনেক কাজ লাগে। সো জাহাজ বা শিপ রিলেটেড যে কাজকর্মগুলো হয়, শিপ রিলেটেড, সো অনেক অ্যাপ্লিকেশন আছে, মানে জ্যামিতির ব্যবহার অনেক জায়গায়। রাস্তা, বিভিন্ন ধরো ব্রিজ যে বানানো, দেখো তোমরা রোড কিংবা ব্রিজের যে কনস্ট্রাকশন, যে কোনো কনস্ট্রাকশন, মানে ইট সিমেন্ট দিয়ে যে কোনো কনস্ট্রাকশন যখন হয়, ওইখানে জিওমেট্রির ব্যবহারটা। আচ্ছা, ওকে, কনস্ট্রাকশন। সো এই হচ্ছে আমাদের বেসিক জিনিসপত্র, জাস্ট আমরা আপাতত আলোচনা করলাম যে জ্যামিতি শব্দটা কোত্থেকে আসলো, জ্যামিতির জনককে, আর জ্যামিতির ব্যবহার কোথায় কোথায় হয়। এবার আমরা আজকে মেইনলি যে জিওমেট্রিক শেপ বা যে জ্যামিতির আহ উম, নিয়ে আলোচনা করব, যে শেপ বা যে আকৃতিটা নিয়ে মানে আমরা পড়াশোনা করব, সেটাতে চলে যাচ্ছি। সেটা হচ্ছে চতুর্ভুজ, বাংলায় চতুর্ভুজ। আর যারা ইংলিশ ভার্সন আছো তারা তো জানো চতুর্ভুজের ইংরেজি হচ্ছে কোয়াড্রিলেটারাল। আচ্ছা, তোমরা কি কেউ আমাকে একটু বলতে পারবা যে এই যে কোয়াড শব্দটা, এটা কোত্থেকে আসছে? কোয়াড মানে কোয়াড মানে কি বোঝায়, কেউ কি বলতে পারবা? কোয়াড শব্দটা অ্যাকচুয়ালি বোঝায় ফোর, চার। তোমরা কি ডাবল শুনেছ না? তারপরে ট্রিপল শুনেছ না? ট্রিপল মানে এই যে ট্রাই, এই যে এরকম যে থাকে, এটা এটা কোন সংখ্যাকে নির্দেশ করে বলো তো? থ্রি কে। তিনটি সংখ্যাকে। এক্স্যাক্টলি, তিনটি সংখ্যা না, তিনটি যে কোনো কিছু হতে পারে। সো কোয়াড শব্দটা ওই যে ওইভাবে আসছে, যেখানে চারটাকে নির্দেশ করে, চারটা যে কোনো কিছু হতে পারে। সো কোয়াড্রিলেটারাল ইংলিশ ভার্সনে যারা আছো, ওই চারটা বাহুর কাহিনী থেকে আসছে। এবার আমরা শুরুতে একটু দেখে নেই যে চতুর্ভুজের সংজ্ঞা আমরা বাংলায় কি বলবো আর ইংলিশে কি বলবো। সো এটাই যে দিতে হবে সংজ্ঞা, এর কোনো মানে নাই, নিজেদের মতো দিতে পারো, বাট কারেক্ট হইতে হবে। সো আমি এখানে সবার সুবিধার্থে যেটা মোটামুটি সহজ এবং ঠিকঠাক সেটাই লিখেছি। সো বাংলায় যদি আমি বলি, চার বাহু দিয়ে বা চারটি বাহু দিয়ে যেটাই বলো, আবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে, আবদ্ধ হতে হবে। সো আমি যদি এমনি এরকম চারটা বাহু দিই, একটা দুইটা তিনটা চারটা, এটা কি চতুর্ভুজ হবে?
No, sir. নো স্যার কারণ কি এটা কি আবদ্ধ আছে? আবদ্ধ নাই, না একটার সাথে না আরেকটা স্যার লাগানো অবস্থায় নাই, দ্যাটস ওয়াই এটা কিন্তু চতুর্ভুজ হবে না, ঠিক আছে? সো চতুর্ভুজ হওয়ার জন্য আবদ্ধ ক্ষেত্র হতে হবে। ওকে, এবার যারা ইংলিশ ভার্সন আছে আমরা তাহলে একটু দেখি তাদের সংজ্ঞাটা। সো ইংলিশ ভার্সন যারা আছো, এরিয়া বাউন্ডেড বাই ফোর সাইডস, মানে চারটা বাহু দ্বারা আবদ্ধ যে ক্ষেত্র হবে, এরিয়া বাউন্ডেড বাই ফোর সাইডস ইজ কল্ড কোয়াড্রিল্যাটারাল। ওকে, এবার একটা জিনিস খেয়াল করো, ডান পাশে অনেকগুলো চিত্র আমি রেখেছি, এইটা চতুর্ভুজ, এইটা চতুর্ভুজ, দেখো তো কারো কোনোটা নিয়ে ডাউট হয় কিনা যে এটা কিভাবে চতুর্ভুজ হলো? আশা করি প্রথম পাঁচটা নিয়ে কারো কোনো ডাউট নাই। রাহা, দেখো তো এই যে এই 5 নাম্বার চিত্রের দিকে তাকাও তো রাহা, এটাকে দেখে কি চতুর্ভুজ মনে হয়? নো স্যার। নো স্যার No, sir. নো এটা কে কে হতে আর পারে হ্যাঁ কে কে, মানে বলো তো। চতুর্ভুজ হবে, এটা চারটি আচ্ছা, বাহু কারা আছে না? কারা 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 বলতে চাচ্ছ যে 5 নাম্বারটা চতুর্ভুজ হবে না? তাড়াতাড়ি একটু হ্যান্ড রেজ করো তো। 5 নাম্বারটা চতুর্ভুজ হবে না, কে কে হ্যান্ড রেজ করো। ওকে, মানুষজন আছে এটার পক্ষে। ওকে, হাত নামিয়ে ফেলো। আমি এবার একটু তোমাদেরকে, রাহাও হ্যান্ড রেজ করছো, রাহা ভুলভাল আনসার দেওয়া যাবে না তো। দেখো এটা চতুর্ভুজ হবে কি হবে না কিভাবে বুঝবা? দেখো তো এর বাহু কয়টা আছে, আমরা একটু গুনে গুনে দেখি। দেখো সবাই মনোযোগ দাও। এই যে আমি যদি নাম দেই, ধরো এ বি সি চারটা কোনাই ডি, আছে দেখো তো এ বি একটা বাহু কিনা বলো, এই যে এখানে এ বি একটা বাহু কিনা বলো। ইয়েস স্যার একটা Yes, বাহু sir. তারপরে দেখো তো বিসি একটা বাহু কিনা, সবাই দেখো বলো বিসি। Yes, একটা sir. বাহু তারপরে সিডি আর একটা বাহু কিনা বলো। Yes, sir. Yes, sir. তারপরে ডি এ বা এডি যেটাই বলো, এটা আর একটা বাহু কিনা বলো। Yes, ইয়েস sir. স্যার তার মানে এটা Yes, একটা sir. চতুর্ভুজ এবং এবং এরা সবাই মিলে কি আবদ্ধ অবস্থায় আছে, মানে আটকানো অবস্থায় আছে বলো? ইয়েস Yes, স্যার sir. ইয়েস স্যার। Yes, sir. তাহলে কয়টা বাহু? চারটা বাহু, এবং আটকানো অবস্থায় আছে। আর কি কিছু দেখার দরকার আছে এটাকে না চতুর্ভুজ স্যার বলার জন্য? আর কোনো Yes, কিছু sir. দরকার নেই। তার মানে চারটা বাহু আটকানো অবস্থায় থাকলেই, if we see four sides enclosed or bounded, আমরা নির্দ্বিধায় বলে দিতে পারবো এটা একটা চতুর্ভুজ বা কোয়াড্রিল্যাটারাল। আচ্ছা, যারা যারা কনফিউশনে ছিল যে এটা চতুর্ভুজ না, তারা তারা কি ক্লিয়ার হয়েছে? একটু আমাকে রেসপন্স করে বলো। ইয়েস স্যার। ওকে, Yes, স্যার sir. আমাকে আরেকবার বুঝিয়ে দিলে ভালো। ওকে রৌনক, তুমি কি আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছ রৌনক? জি স্যার। ওকে, 5 নাম্বার চিত্রটা নিয়ে আমাদের প্রবলেম ছিল, তাই না, যে এটা চতুর্ভুজ হবে কি হবে না। সো চতুর্ভুজ হওয়ার জন্য প্রথম শর্ত কি বলো তো রৌনক? এই যে আমাদের আমাদের সংজ্ঞাটা দেখি বলো, প্রথম শর্ত কি? কয়টা বাহু থাকতে হবে? চারটা। একটা বাহু। তাহলে এবার 5 নাম্বার চিত্রের দিকে একটু তাকাও, কয়টা বাহু আছে? এই যে এ বি একটা বাহু, বিসি একটা বাহু, সিডি আর একটা বাহু, এডি আর একটা বাহু, তাহলে কয়টা বাহু আছে? চারটা। এবং এরা সবাই মিলে কি একটা আবদ্ধ জায়গা তৈরি করছে? আবদ্ধ মানে এই যে আমি এই ভেতরের জায়গাটুকু বলতেছি, যেটা হচ্ছে আটকানো অবস্থায় আছে, এরকম কি জায়গা তৈরি হয়েছে? ইয়েস ইয়েস স্যার। স্যার। তার মানে এটা চারটি বাহু দ্বারা তৈরি হয়েছে এবং আবদ্ধ অবস্থায়ও আছে। তাহলে এই দুইটা জিনিস ঠিক থাকলেই কি আমরা তাকে কি বলতে পারি বলো তো রৌনক? চতুর্ভুজ। তাহলে চতুর্ভুজ। এবার কি ক্লিয়ার হয়েছে যে এটা চতুর্ভুজ? ইয়েস স্যার। অলরাইট, ভেরি গুড। তাহলে আমরা পরের স্লাইডে চলে যাচ্ছি, ঠিক আছে? এখন চতুর্ভুজ অনেক ধরনের চতুর্ভুজ হয়, যেমন এখানেই তোমাদেরকে চিত্র অনেকগুলো দেখাইলাম। সো এই চতুর্ভুজকে বোঝার জন্য আমরা সুন্দরভাবে এর টাইপ গুলা বুঝবো, বাট তার আগে চতুর্ভুজের আরো কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো আমরা একটু একে একে বোঝার ট্রাই করব এবং চিত্র দেখে আমরা নোট ডাউন করবো যে কি কি বৈশিষ্ট্য আছে। আচ্ছা, আমি আবার একটু রিকোয়েস্ট করি, যখন যে কথা বলবো না কাইন্ডলি মিউট করে রাখবা। তাছাড়া মানে ক্লাসের মধ্যে মানে কিছুক্ষণ পর পরই একটা করে নয়েজের শব্দ আসবে। তো নিজ দায়িত্বে এইটুকু করতে আশা করি সবার প্রবলেম হবে না। জাস্ট মিউট বাটনে ক্লিক করবা, মিউট করে রেখে দিবা, যখন কথা বলবো তখন আবার আনমিউট করবা। ওকে, তাছাড়া তোমাদেরই ধরো বাসার আশেপাশে যে নয়েজ গুলো হচ্ছে ওইটা আবার শোনা যায় ক্লাসে। আমি আশা করব সবাই একটু কষ্ট করে এই কাজটা করবা, যে মিউট করে রাখবা। ওকে, সো আমরা চতুর্ভুজের আরো কিছু বৈশিষ্ট্য সম্বন্ধে একটু জানি। দেখো সবাই একটু খেয়াল করো, যে কোনো চতুর্ভুজের এরকম বিন্দু কয়টা আছে যেখানে দুইটা বাহু এসে মিলিত হয়েছে? কয়টা এরকম বিন্দু চারটা। আছে? চারটা। এই ভেরি গুড। এই বিন্দুগুলোর নাম হচ্ছে, আমি একটু লিখে দেই, এই বিন্দুগুলোকে বাংলায় বলা হয় শীর্ষবিন্দু
আর ইংলিশে বলা হয় ভার্টেক্স। তাহলে চতুর্ভুজের একটা বৈশিষ্ট্য কি আমরা লিখতে পারি যে শীর্ষবিন্দু কিংবা ভার্টেক্স। আচ্ছা, শীর্ষ বানানটা হচ্ছে দীর্ঘইকার দিতে পারো, মানে বানান অ্যাকচুয়ালি আমাদের এত চিন্তা করতে হবে না। তাহলে শীর্ষবিন্দু বা ভার্টেক্স যেটাই বলি, এটা কয়টা হবে একটা চতুর্ভুজের ক্ষেত্রে? সবাই বলো তো। শীর্ষবিন্দু 4টি। চারটি। চারটি। চারটি চারটি, ভেরি গুড। স্যার চারটি। ওকে, এরপরে আমরা আরেকটা অবজারভেশন একটু খেয়াল করি সবাই, যে দুইটা বাহু মিলে যেখানে মিলিত হয় সেখানে একটা কোণ উৎপন্ন হয়। এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। তাহলে একটা চতুর্ভুজের কয়টা করে কোণ থাকবে বলো তো? চারটি। 4টি করে। চারটি। তাহলে কোণ হচ্ছে 4টি। কোণ বা ইংলিশে আমরা যেটাকে বলবো অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল হচ্ছে 4টি। আচ্ছা, রোদেলা কোনো কোশ্চেন আছে বলো? রোদেলা কোনো কোশ্চেন আছে বলো? হ্যান্ড রেজ করেছো রোদেলা? কোনো কোশ্চেন থাকলে বলো রোদেলা। ওকে, ঠিক আছে, হ্যান্ড রেজ এমনি করো না, তাছাড়া আমি আবার পাজলড হয়ে যাব। এরপরে একটা জিনিস তোমরা হয়তো বা অনেকে শিখছো বা অনেকে শিখো নাই। যদি শিখে থাকো ভেরি গুড, না শিখে স্যার থাকলে কোনো আপনার কথা প্রবলেম নেই। ঠিক মতো শুনতে পাচ্ছি না। রোদেলা আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছ না? অন্যরা কি ঠিকঠাক আপনার কথা শুনতে ঠিক পাচ্ছ? মতো শুনতে পাচ্ছি না। স্যার আমিও পাচ্ছি না। শুনতে পাচ্ছি তার শোনা স্যার, যাচ্ছে ঠিক করে। তোমাদের স্যার, এক শোনা একজনের যাচ্ছে। নেটওয়ার্ক ইস্যু হচ্ছে কেন? আমার তো সবকিছু ঠিকঠাক আছে, আমি আবারও চেক দেই, ওয়েট। তোমাদের স্যার সবার আপনার কথা শোনা যাচ্ছে। আর কথা আমার কথা শোনা যাচ্ছে, অনেকে শুনতে পাচ্ছে না। দাঁড়াও, স্যার আমিও পাচ্ছি না। আমি শুনতে পাচ্ছি। আমার অডিও ঠিকঠাক আছে, এভরিথিং ইজ ওয়ার্কিং পারফেক্ট। আমার এন্ড থেকে সবকিছু ঠিকঠাক আছে। যারা শুনতে পাচ্ছ না তোমাদের নেটওয়ার্কটা চেক করতে হবে প্লিজ। স্যার এবার শোনা যাচ্ছে। তোমরা দয়া করে তোমাদের নেটওয়ার্কটা একটু চেক দিয়ে রাখবা, কারণ আমার সবকিছু ঠিকঠাক রেখে আমি ক্লাসে জয়েন করেছি, ঠিক আছে? সো যখন দেখবা কোনো একটা প্রবলেম হচ্ছে, একটু কষ্ট করে নিজের ডিভাইসটা চেক দিবা কাইন্ডলি। অলরাইট, আমরা আবার ক্লাসে ব্যাক করছি। ঠিক আছে, সো যেখানে ছিলাম, চতুর্ভুজের কয়টি কোণ আছে তাহলে, বা অ্যাঙ্গেল আছে? 4টি। চারটি। এই একটা জিনিস একটু আপাতত মনে রাখো, ভবিষ্যতে আমরা শিখবো, ইন ডিটেল যখন পড়বো তখন আরো শিখবো। এই 4টি কোণ, এই 4টি কোণের সমষ্টি হয় 360 ডিগ্রি, সবগুলো কোণের সমষ্টি, ঠিক আছে? স্যার এটা 4টি কোণ বা অ্যাঙ্গেলের, 4টি কোণের সমষ্টি বা অ্যাঙ্গেলের সাম হচ্ছে 360 ডিগ্রি। যে কোনো চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি হবে 360 ডিগ্রি। ওকে, আপাতত এই কয়টা বৈশিষ্ট্য আমরা দেখছি। আরেকটা জিনিস একটু খেয়াল করি, আমরা আরেকটা বৈশিষ্ট্য একটু সবাই মনোযোগ দিয়ে খেয়াল করি। আমি যদি কোন একটা চতুর্ভুজ, যে কোনো চতুর্ভুজ, এখানে যতগুলো আঁকানো আছে, যে কোনো একটা চতুর্ভুজের ধরো একটা কোণা থেকে আর একটা কোণে এরকম কিছু একটা যোগ করে দেই, এটাকে আমরা বলবো কর্ণ, ঠিক আছে? এটাকে আমরা কি বলবো? কর্ণ। আমি লিখে দিচ্ছি। তাহলে কর্ণ। হ্যাঁ, তাহলে একটা কর্ণ। চতুর্ভুজে এরকম কয়টা কর্ণ আঁকতে পারি? দেখো তো, একটা তো আঁকলাম, আর একটা আঁকতে পারি না এখানে। ইয়েস স্যার। তাহলে স্যার। একটি চতুর্ভুজের কয়টি কর্ণ থাকবে? সবাই একটু রেসপন্স করি। চারটি। দুইটা। আবার দুইটা দুইটি। কর্ণ থাকবে, দুইটি। দুইটা দেখছো? ওকে, সো চতুর্ভুজের কর্ণ কয়টি থাকবে? কর্ণ বা ইংলিশে এটাকে আমরা কি বলবো, যারা ইংলিশ ভার্সন আছো, ডায়াগোনাল। ডায়াগোনাল কয়টি? দুইটি। আচ্ছা, এই কয়টা বৈশিষ্ট্য আপাতত। আচ্ছা, অনেকের এখন মাথায় কোশ্চেন আসতে পারে, স্যার এই যে 5 নাম্বার চতুর্ভুজটা আপনি মানে দেখিয়েছিলেন, এইখানে কর্ণ দুইটা কোনটা কোনটা? একটা ভালো কোশ্চেন হইতে পারে। সো এখানে অ্যাকচুয়ালি দুইটা কর্ণ আছে, বাট এই কর্ণ দুইটা তুমি কিভাবে বুঝবা? দেখো, এখানেও দুইটা কর্ণ আছে। চিন্তা করো, আমরা যদি এই বাহু, এই যে এটা একটা শীর্ষবিন্দু, এই শীর্ষবিন্দুর সাথে যদি আমরা হচ্ছে এই শীর্ষবিন্দুকে যোগ করে দেই, আরেকটা হচ্ছে ধরো আমরা এই শীর্ষবিন্দু থেকে এই শীর্ষবিন্দু যোগ করে দেই, তাহলে কিন্তু এখানেও দুইটা কর্ণ হয়ে যাবে। সো যে কোনো চতুর্ভুজ হোক না কেন, ওইখানে তো 4টা শীর্ষবিন্দু আছে। আচ্ছা, এই 4টা শীর্ষবিন্দুর একটা জিনিস খেয়াল করো, এই শীর্ষবিন্দু যদি আমি দেখি, অর্থাৎ
এই শীর্ষবিন্দুর কথা যদি আমি বলি, এই যে এইটা, এই যে এখন যেখানে দেখাচ্ছি, এইটার বিপরীত শীর্ষবিন্দু কোনটা? এইটা না? ইয়েস Yes, স্যার sir. স্যার Very good. So বিপরীত দুইটা শীর্ষবিন্দু যোগ করে দিলেই আমরা একটা কর্ণ পেয়ে যাবো, কর্ণ মানে পেয়ে এটা যাবো। যদি আমি যোগ করে দিই কর্ণ পেয়ে যাবো। এইটার বিপরীত কোনটা? এইটা। সো এই দুইটা যদি আমি যোগ করে দিই আরেকটা কর্ণ পেয়ে যাবো। সো এইভাবে অ্যাকচুয়ালি কাজ করে। ওকে, এই হচ্ছে আমরা বৈশিষ্ট্য দেখলাম কিছু। আচ্ছা, এখন কারো কোনো কোশ্চেন থাকলে বলো। রৌনক হ্যান্ড রেজ করেছো। স্যার বলো। আগে 5 নম্বর যেই চিন চতুর্ভুজটি ছিল, এখানে হুম। আপনি যে কর্ণ তৈরি করলেন, এখানে তো ত্রিভুজের বাইরে, মানে আপনি যে দাগটা ত্রিভুজ দিয়েছেন না, চতুর্ভুজের বাইরে। গুড অবজারভেশন, বাট ত্রিভুজ না কিন্তু, এটা চতুর্ভুজ। ঠিক আছে, ফার্স্ট অফ অল। চতুর্ভুজ, হ্যাঁ, সরি, ওকে ওকে, তোমার চতুর্ভুজের কোশ্চেন বুঝতে বাইরে। পেরেছি। আমি একটু আনসার দিয়ে দিই। হ্যাঁ, আনসার দিয়ে দিই। কথা হচ্ছে কর্ণ চতুর্ভুজ কেমন সেটার উপর ডিপেন্ড করে হতে পারে। সো চতুর্ভুজের নরমালি আমরা যে কর্ণগুলো দেখে অভ্যস্ত সেগুলো চতুর্ভুজের ভেতরে থাকে, বাট এই চতুর্ভুজ যেটা 5 নাম্বার সেটা তো একটু ডিফারেন্ট চতুর্ভুজ। সো এটার একটা কর্ণকে আমরা চতুর্ভুজের ভেতরে রাখতে পারছি, বাট আরেকটা কর্ণকে আঁকতে গেলে এটা চতুর্ভুজের বাইরে চলে যাচ্ছে। ঠিক আছে, মানে এইটাই, এর চাইতে অন্য কিছু না। মানে জিনিসটা হচ্ছে এমন না যে কর্ণ দুইটার কম হয়েছে, কর্ণ কিন্তু দুইটাই আঁকতে পেরেছি, বাট একটা কর্ণ চতুর্ভুজের ভেতরে, যেমন এই যে এইটা, বাট আরেকটা কর্ণ চতুর্ভুজের বাইরে চলে গেছে। বুঝতে পেরেছো রৌনক? ইয়েস স্যার। ওকে, ঠিক আছে। এবার হচ্ছে আমরা চতুর্ভুজের বিভিন্ন প্রকার ভেদ দেখব, এবং আজকের ক্লাসে আমরা 3টা প্রকার ভেদ নিয়ে মেইনলি আলোচনা করব। সবগুলো প্রকার ভেদ বুঝে বুঝে আলোচনা করতে 1 ঘন্টার ক্লাসে তো হবে না, অনেক বড় ক্লাস লাগবে, যেগুলো আমরা পরবর্তীতে শিখবো। বাট আজকের ক্লাসে আমরা 3টা নিয়ে শিখবো। একটা হচ্ছে প্যারালেলোগ্রাম, যেটাকে ইংলিশে বলা হয় আর বাংলায় বলা হয় সামান্তরিক। এরপরে স্কোয়ার বা বর্গ, রেক্ট্যাঙ্গেল বা আয়ত। আর বাদ বাকিগুলো জেনে রাখো যে রম্বস এটাও একটা চতুর্ভুজ, ট্রাপিজিয়াম এটাও একটা চতুর্ভুজ, কাইট ঘুড়ি, তোমরা এই যে অনেকে ঘুড়ি দেখেছো, এই যে ঘুড়ি দেখো এখানে চিত্র দেওয়া আছে, এটাও একটা চতুর্ভুজ। সো এই হচ্ছে চতুর্ভুজের মানে মেইন স্ট্রিম যেই টাইপ গুলো, মানে মেইন স্ট্রিম মানে বুঝাচ্ছি যেগুলো সচরাচর ইউজ হয়। এছাড়াও তুমি বিভিন্ন রকমের চতুর্ভুজ বানাইতে পারো, বাট এগুলো হচ্ছে সবচেয়ে বেশি ইউজড। এই জন্য আমরা চতুর্ভুজকে এই 6টা টাইপে ভাগ করি। এইচপি নামে যে হ্যান্ড রেজ করেছো, কোনো কোশ্চেন? তোমার নামটা কি বলো এবং কোশ্চেন? জানিশা, আমাদের কি শুধু 6টাই চতুর্ভুজ? ক্লাস 5-এ যদি তোমরা এই 6টা পড়ো মোর দ্যান ইনাফ, এবং ক্লাস 5-এ অ্যাকচুয়ালি এই 6টা সম্বন্ধে এত ডিটেইলস নাই। এইগুলো পড়লেই চতুর্ভুজের যে প্রকারভেদ সেগুলো ক্লিয়ার। টাইপস অফ কোয়াড্রিলেটারাল, এইটা থেকে আর তোমাকে কিছু করতে হবে না, আর ট্রায়াঙ্গেল থেকে আলাদা করে পড়তে হবে। ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে, অলরাইট। আচ্ছা, এবার আমরা চতুর্ভুজের এই যে প্যারালেলোগ্রাম বা সামান্তরিক এইটাতে যাওয়ার আগে কিছু জিনিস একটু ক্লিয়ার করতে হবে আমাদের। সো প্রথমে আমরা একটা কনসেপ্টের সাথে ক্লিয়ার হব। ইংলিশে বলা হয় প্যারালাল লাইন্স, আর বাংলায় বলা হয় সমান্তরাল রেখা। So সবাই একটু মনোযোগ দিবা প্লিজ, এই জিনিসটা বুঝতে হবে। সো প্রথম চিত্রের দিকে একটু তাকাও, এই যে এইটা, এই চিত্রের দিকে একটু তাকাও। দুইটা রেখা কি সবাই দেখতে পাচ্ছ? এ একটা রেখা, বি একটা রেখা, সবাই কি দেখতে পাচ্ছ ঠিকঠাক? ইয়েস স্যার। আচ্ছা, Yes, আমাকে sir. একটা কথা বলো, এ আর বি দুইটা রেখার এইখানে যদি সাপোজ এইটুকুর দূরত্ব যদি আমার ধরো 2 মিটার হয়, তাহলে আমার একইভাবে আমি যদি অন্য যে কোনো জায়গায় এই এ বি রেখার মধ্যে অন্য যে কোনো জায়গায় আবারও একটা থেকে আরেকটার দূরত্ব নেই, সরি, একটা থেকে এটাও আরেকটার 2 দূরত্ব মিটারই নেই, হবে। তাহলে এটা কত মিটার হবে সবাই একটু বলো দূরত্ব তো? সেম 2 মিটার। থাকবে, 2 মিটার। 2 মিটারই হবে। 2 মিটার, মিটার। 2 মিটার হবে। ওকে, ভেরি গুড। এইরকম ভাবে যদি দুইটা রেখা চলতে থাকে যে তাদের যে কোনো জায়গায় একটা পয়েন্ট থেকে তার বিপরীত পয়েন্ট পর্যন্ত দূরত্ব, এই যে এই দূরত্বগুলো সবসময় সমান হতে থাকে, সমান হতে থাকে, তাহলে সেই রেখাগুলোকে আমরা কি বলবো? সমান্তরাল সমান্তরাল। রেখা, বা ইংলিশে বলবো প্যারালাল প্যারালাল লাইন্স। লাইন্স। ওকে, প্যারালাল লাইন্স। ওকে, এবার আমরা 2 নম্বর এক্সাম্পলটা একটু সবাই মনোযোগ দিয়ে দেখি, যে এটা তো একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, যে এখানে যদি আমি একটা লাইন নেই আর এখানে যদি একটা লাইন নেই, মানে যে কোনো ভাবে এটা যদি সাপোজ 3 মিটার হয়, এইটাও কত মিটার বলো তো?
3 মিটার। মিটার। এখানে কিন্তু তোমাদের মনে হতে পারে যে স্যার উপরের রেখাগুলো তো সোজা সোজা ছিল, সোজা সোজা, বাট এখানে তো বাঁকা। বাঁকা হলে কি হবে? এইটা যেইভাবে সমান্তরাল। বাঁকা এটাও একইভাবে বাঁকা, দ্যাটস ওয়াই তারা কিন্তু সমান্তরাল। সো এই দুইটা এক্সাম্পল থেকে কি আমরা সমান্তরাল রেখা কিরকম হতে পারে এটা কি বুঝতে পারছি? একটু ধারণা করতে পারছি সবাই? হ্যাঁ স্যার। মানে সমান্তরাল রেখার মেইন বৈশিষ্ট্যটা কি? তারা সবসময় সমান দূরত্ব বজায় রেখে চলে, সমান দূরত্ব বজায় রেখে চলে। স্যার আচ্ছা, আমি ইংলিশেও লিখে দেই। Always maintains বা keeps the same distance between them. Same distance. অলরাইট, এবার আরেকটা উদাহরণ আমরা দিব একটু। আমাকে বলো এক্সাম্পল 1, সবাই একটু রেসপন্স করবে একসাথে। এক্সাম্পল 1, এ আর বি দুইটা রেখা, এরা কি প্যারালাল কি প্যারালাল না? ইয়েস অর নো? ইয়েস ইয়েস স্যার। এরপর এক্সাম্পল 2, সবাই রেসপন্স করবা। এইটা একটা রেখা এ আর একটা হচ্ছে বি, এরা কি প্যারালাল? নো স্যার। নো, কারণ এ যাচ্ছে এই দিক থেকে এই দিক, বি যাচ্ছে এই দিক থেকে এই দিক, আর তাদের মধ্যে আবার ইন্টারসেক্ট হয়ে গেছে, মানে এক জায়গায় ছেদও করে ফেলছে। প্যারালাল লাইন কি কখনো একে অপরকে ছেদ করতে পারবে? কখনো পারবে না। কখনো পারবে না। তো এইটা কিন্তু প্যারালাল না। ওকে, 3 নম্বর এক্সাম্পল, সবাই একটু রেসপন্স করো। এটা কি প্যারালাল টু ইচ আদার? নো স্যার। ওকে, ভেরি গুড, ভেরি গুড, সো ফার ভেরি গুড। আমরা এরপরে আরেকটা কনসেপ্ট একটু ক্লিয়ার করব, সেটা হচ্ছে এই একটু নয়েজটা আসছে, তোমরা একটু মিউট করে রাখো না কাইন্ডলি। যে যখন কথা বলবো না কাইন্ডলি একটু মিউট করে রাখো, তাছাড়া তো আমি মিউট করে দিতে গেলে তো অনেক টাইম লাগবে। ওকে ওকে ওকে, অলরাইট। সো নেক্সট কনসেপ্টটা হচ্ছে অ্যাডজাসেন্ট সাইডস, ইংলিশে বলা হয়, বাংলায় বলা হয় সন্নিহিত বাহু। জিনিসটা খুবই সিম্পল, তোমরা জাস্ট এক্সাম্পল দেখো তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা দেখো, ডি একটা শীর্ষবিন্দু বা ভার্টেক্স, এটা তো সবাই এখন বুঝি আমরা। এই ডি ভার্টেক্স এর সাথে মিলিত হয়েছে কোন দুইটা বাহু? আমাকে বলো তো, কোন দুইটা বাহু ডি ভার্টেক্স? মানে মানে ডিসি আর আরেকটা বাহু হচ্ছে ডিএ, এটা কি সবাই বুঝতেছো? বা সিডি বা এডি, যেটাই বলো না কেন, এই দুইটা যে একটা ভার্টেক্সে মিলিত হয়েছে, এটা কি বুঝতে পারছো সবাই? এই কারণে এরা হচ্ছে অ্যাডজাসেন্ট সাইড। প্রশ্নটা বুঝিনি। হ্যাঁ বলতেছি রাহা, এই কারণে এটা হচ্ছে অ্যাডজাসেন্ট সাইডস। আবার দেখো রাহা, এই ডি এটা কি একটা ভার্টেক্স বা শীর্ষবিন্দু? ডি। আচ্ছা, এখানে কোন দুইটা বাহু এসে মিলিত হয়েছে দেখো তো? ডিসি, সি আর এ ওইভাবে বলো না, একটা বাহু তৈরি করছে তো দুইটা লেটার, এই যে এ ডি একটা বাহু। এডি আর সিডি। হ্যাঁ, এই যে এখানে কি লিখছি, ডিএ আর ডিসি। এডি যেই কথা সিডি সেই, এডি যেই কথা ডিএ একই কথা, ডিসি যেই কথা সিডি একই কথা। তুমি কি এটা বুঝতে পারছো রাহা যে এই দুইটা বাহু একটা ভার্টেক্সে মিলিত হয়েছে বা একটা শীর্ষবিন্দু, সেটা হচ্ছে ডি, সেই শীর্ষবিন্দুটা ডি, এটা কি বুঝছো? হ্যাঁ স্যার। এই কারণে এই দুইটা বাহু কি একে অপরের কি সন্নিহিত বাহু। ওকে স্যার। ওকে রাহা, তুমি বলো, তুমি যেহেতু এটা একটু, রনক এনি কোশ্চেন একটু ওয়েট করো, রনক একটু ওয়েট করো। রাহা বলো, এই যে বি এটা একটা শীর্ষবিন্দু কিনা বলো? হ্যাঁ স্যার। তাহলে বি যদি শীর্ষবিন্দু হিসেবে চিন্তা করি, তাহলে কোন দুইটা বাহু সন্নিহিত বাহু হবে বলো? এবি আর সিবি। ভেরি গুড, এ বি আর বিসি বা সিবি যেটাই বলো, এরাও কিন্তু সন্নিহিত। ভেরি গুড। আচ্ছা এবার রৌনক তুমি বলো, এই সি কে যদি আমরা ভার্টেক্স হিসেবে বা শীর্ষবিন্দু হিসেবে চিন্তা করি, তাহলে কোন দুইটা সন্নিহিত বাহু হবে? সি কে চিন্তা করলে, সি কে যদি শীর্ষবিন্দু চিন্তা করি, সিডি আর বিসি। সিডি আর আবার সিডি আর বিসি। বিসি, ভেরি গুড, বিসি বা সিবি যেটা বলো, ভেরি গুড। ওকে, এনি কোশ্চেন ফ্রম সন্নিহিত বাহু অ্যাডজেসেন্ট সাইডস? কারো কোনো কোশ্চেন? স্যার, বলো। সন্নিহিত মানে কি? এই যে সন্নিহিত মানে এটা যে তারা একে অপরের সাথে লেগে আছে। কোথায় লেগে আছে? এই যে তাদের যে ভার্টেক্স ওইখানে লেগে আছে, সন্নিহিত, একটা আরেকটার সাথে নিহিত অবস্থায় আছে। এটা বাংলা ব্যাকরণ পড়তে হবে, ঠিক আছে? ম্যাথমেটিক্সে
অ্যাডজাসেন্ট সাইডস থেকে ওনারা বাংলায় এটাকে সন্নিহিত বলে। এখন তুমি যদি সন্নিহিত কিভাবে আসছে তাহলে বাংলা ব্যাকরণে যাইতে হবে, মানে ম্যাথমেটিক্সে আমাদের এটাই বুঝতে হবে যে সন্নিহিত বাহু বা অ্যাডজাসেন্ট সাইডস মানে ওরা একটা কমন ভার্টেক্স শেয়ার করে বা কমন শীর্ষবিন্দু শেয়ার করে, একই শীর্ষবিন্দু থাকে। বুঝতে পেরেছো সবাই? Yes, sir. Yes, sir. ইয়েস স্যার। আমরা পরের স্লাইডে যাব। ওকে, অলরাইট। এবার হচ্ছে আমরা সেই সামান্তরিকে চলে আসলাম, যেটাকে ইংলিশে বলা হয় প্যারালেলোগ্রাম। প্যারালেলোগ্রাম, সামান্তরিক, এটার মধ্যেই না অ্যাকচুয়ালি এর সংজ্ঞাটা আছে। সমান্তরাল বা প্যারালাল লাইন্স শিখলাম না আমরা? Yes, sir. প্যারালেল লাইন্স এর প্যারালেল থেকেই প্যারালেলোগ্রাম আসছে, সমান্তরাল থেকেই সামান্তরিক আসছে। এই জিনিসটা কি সেন্স করতে পারতেছো তোমরা, যে সামান্তরিক সমান্তরাল শব্দ থেকে সাথে কানেকশন আছে, প্যারালেলোগ্রাম প্যারালেল লাইনের সাথে কানেকশন আছে? ওকে, ভেরি গুড। এটা যদি বুঝো তাহলে সংজ্ঞাটা দেখবো, চিত্র দেখবো, একদম ক্লিয়ার হয়ে যাবে, পানির মতো ক্লিয়ার। সংজ্ঞাটা একটু সবাই দেখি, আগে ইংলিশে দেখি। কোয়াড্রিলেটারাল, কোয়াড্রিলেটারাল তো অবশ্যই, কারণ এটা চারটা সাইড দিয়ে আবদ্ধ, মানে এটা একটা চতুর্ভুজ তো হবেই। হুজ অপোজিট সাইডস আর ইকুয়াল এন্ড প্যারালাল টু ইচ আদার, তার মানে এর বিপরীত বাহুগুলো, অপোজিট সাইড মানে বিপরীত বাহুগুলো পরস্পর কি হবে, সমান হবে এবং সমান্তরাল হবে। তার মানে এই চিত্র অনুযায়ী আমি বলতে পারি এ বি এর বিপরীত বাহু কোনটা বলো তো সবাই? এ বি এর ডিসি, BC. DC. এ বি সমান ডিসি হবে। আর এডি, এডির বিপরীত বাহু কোনটা বলো সবাই? BC. CB. Very good. BC। এই দুইটা হবে, অর্থাৎ বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং কি সমান্তরাল। তার মানে আমি কি বলতে পারি, এ বি কার সমান্তরাল বলতো? এ বি কার সমান্তরাল? এ বি আর কোনটা সমান্তরাল? ডিসি। ভেরি গুড। সমান্তরালের চিহ্ন হচ্ছে এটা, এটা অন্য কিছু না, এটা হচ্ছে সমান্তরালের চিহ্ন। এটা নিয়ে কেউ ঘাবড়ে যাও না প্লিজ। এ বি আর ডিসি সমান্তরাল, আর এই দিক থেকে আমাদের এডি আর বিসি সমান্তরাল। ভেরি গুড, বিসি সমান্তরাল। তাহলে আমরা কি সামান্তরিকের সংজ্ঞাটা বুঝতে পেরেছি সবাই? চিত্র দেখে, সংজ্ঞা দেখে। ইয়েস স্যার। Yes, sir. Yes, sir. ওকে, বুশরা জাহান, কোনো কোশ্চেন আছে বলো? তানহা? Yes, sir. স্যার মাঝখানে যেই শীর্ষবিন্দুটা আছে ওইটার নাম কি ই? ও আচ্ছা, এটা নিয়ে আপাতত চিন্তা করো না, এটা শীর্ষবিন্দু না তো, এটা হচ্ছে দুইটা কর্ণ যেই জায়গায় মিলিত হয়েছে, তাই না? এসি কি, এসি একটা কর্ণ কিনা বলো, ডায়াগোনাল কিনা? আবার ডিবি একটা ডায়াগোনাল, এই দুইটা sir. যেখানে Yes, মিলিত sir. হয়েছে ওইটা হচ্ছে ই। এটা নিয়ে আমরা আজকে অ্যাকচুয়ালি ওইভাবে পড়বো না, এটা একটু একটু হায়ার টপিক, সো এটা নিয়ে এখন চিন্তা করতে হবে না। আপাতত এইটুকু বুঝো যে একটা সামান্তরিক হতে হলে বিপরীত বাহুগুলো কি কি হতে হবে, সমান এবং সমান্তরাল হতে হবে, তাহলেই হয়ে যাবে। ওকে, এবার আমরা হচ্ছে নেক্সট যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে সামান্তরিকের কিছু বৈশিষ্ট্য। একটা কথা আমাকে বলো, সামান্তরিক একটা চতুর্ভুজ কি না? হ্যাঁ কি না? Yes, sir. Yes, তার মানে চতুর্ভুজের যা যা বৈশিষ্ট্য থাকবে সব বৈশিষ্ট্য সামান্তরিকের থাকা উচিত কি উচিত না? উচিত। অবশ্যই থাকবে। অর্থাৎ ও তাই। কেউ যদি ক্লাস 5 এ পড়ে তার মানে সে মানুষ কিনা বলো? মানে কেউ যদি ক্লাস 5 এ পড়ে সে মানুষ কিনা? Yes, sir. Yes, sir. তাহলে একজন মানুষের যা যা বৈশিষ্ট্য ক্লাস 5 এর যে কোনো স্টুডেন্টের ওই নর্মাল বৈশিষ্ট্য, মানে দুইটা হাত, মানে এক্সেপশন বলতেছি না, মানে কথা বলতে পারা, দেন সে খাবার খায়, এরকম সব বৈশিষ্ট্য তো থাকবে। তার মানে সামান্তরিক যেহেতু একটা চতুর্ভুজ, সামান্তরিকের বৈশিষ্ট্য চতুর্ভুজের বৈশিষ্ট্যের মতোই সবকিছু ঠিক আছে, বাট এক্সেপশনাল কিছু বৈশিষ্ট্য সামান্তরিকের আছে, যেটা আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে এর বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল হবে। এবার আমাকে বলো, এটা একটা চতুর্ভুজ, এই যে এখন যে চিত্র দেখতে পাচ্ছ, Yes, sir. Yes, sir. চতুর্ভুজ। Yes, sir. ওকে, বাট এটা কি সামান্তরিক? প্যারালেলোগ্রাম? No, sir. No, sir. কারণ কি? কারণ দেখো, চেক করা ভেরি ইজি। ডিসি আর এবি এরা কি সমান নাকি সমান্তরাল? কোনটা কি এরা আদৌ এই দুইটা কি সমান্তরাল মনে হয় তোমার? একটা হচ্ছে এরকম আর একটা হচ্ছে এরকম। No, sir. sir. একদম তার মানে যেহেতু বিপরীত বাহুগুলো সমান্তরাল হলো না, তার মানে এরা চতুর্ভুজ, মানে এটার সামান্তরিকও হতে পারবে না। ভেরি সিম্পল। ওকে,
আচ্ছা, এবার আমরা হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করবো কিভাবে সেটা একটু দেখবো। রৌনক বলো, কোনো কোশ্চেন? স্যার, সামান্তরিকের কি হচ্ছে বিপরীত, প্রত্যেকটা বিপরীত বাহুই সামান্তরিক হওয়া লাগবে, মানে যে কোনো দুটো বাহু সামান্তরিক হলে হবে না, চারটি যে- হওয়া লাগবে। যে কোনো দুটি সমান্তরাল হলে হবে না, বিপরীত বাহুগুলো সমান্তরাল হতে হবে পরস্পর, অর্থাৎ এ ডি এটার বিপরীত বাহু কোনটা, বি সি, এই দুইটা সমান্তরাল হতে হবে। একই সাথে এ বি এই দুইটা বাহু এই বাহুর সাথে বি সি এটার সমান্তরাল হতে হবে। বুঝতে পেরেছো? কানেকশনটা হচ্ছে বিপরীত বাহুর সাথে, অলওয়েজ বিপরীত বাহু বা অপোজিট সাইডস প্যারালাল এবং ইকুয়াল হতে হবে, বিপরীত বাহু। বুঝতে পেরেছো রৌনক? ইয়েস স্যার। Yes, sir. ওকে, Yes, sir. ইরফান কোনো কোশ্চেন আছে কিনা কিনা বলো। স্যার, আজকে কি স্পট টেস্ট হবে? ইয়েস, আজকেও স্পট টেস্ট হবে এবং স্পট টেস্ট সবাই দিয়ে তারপরেই ক্লাস থেকে যাবেন প্লিজ। ওকে, Okay, sir. Thank you. স্যার, হ্যাঁ বলো, এনি কোশ্চেন? ওকে, নো কোশ্চেন, সামনে আগে আমরা। আচ্ছা, ক্ষেত্রফল জিনিসটা কি এটা নিয়ে না আমি একটু হালকা বলি, তোমরা বুঝবা। মানে যে কোনো তুমি একটা তোমার গ্রামের বাড়িতে গেলে জমির কথাই চিন্তা করো। একটা জমি ধরো, এই যে এরকম একটা জমি আছে, বা চিত্রে যেটা দেখতেছো এটাই চিন্তা করো। এই জমিতে যেখান দিয়ে ধান বা পাট চাষ করে মাঝখানে একটা জায়গা থাকে না, মানে জমির চারপাশ দিয়ে বাউন্ডারি থাকলে ভেতরে কিছু জায়গা থাকে কিনা বলো? জায়গা তো থাকে। Yes, ওই sir. এটাকেই ক্ষেত্রফল বলে। পরিমাণ কত, ওই জায়গার পরিমাণ কত, সেটাকে আমরা অ্যাকচুয়ালি ক্ষেত্রফল বলি। বুঝতে পেরেছো? মানে ক্ষেত্রফল অ্যাকচুয়ালি কতটুকু জায়গা দখল করে, ওই জিনিসটা কতটুকু জায়গা দখল করে সেটাই হচ্ছে ক্ষেত্রফল, আর কিছু না। তো সামান্তরিক, আচ্ছা আমরা একটু মিউট করে রাখি যারা কথা বলছি না প্লিজ, আমাদের এখানে নয়েজ চলে আসছে। সামান্তরিকের ক্ষেত্রফল বের করার সূত্রটা সবাই একটু মনোযোগ দিয়ে শুনবা। সামান্তরিকের ক্ষেত্রফলটা হবে আমাদের যে নিচে যে বাহুটা থাকবে, অর্থাৎ এই যে এখন যে চিত্রে সামান্তরিকটা দেখতে পাচ্ছ, ফিহা এখানে অ্যানোটেট করা যাবে না প্লিজ, অ্যানোটেট করো না। আচ্ছা, আমাদের যে সামান্তরিক থাকবে, এই সামান্তরিকের নিচের যে বাহুটা দেখো, নিচে যেটা আছে এটাকে আমরা দৈর্ঘ্য বলি, আবার ক্ষেত্র বিশেষে এটাকে আমরা ভূমিও বলি। সো এই এ বি, এখানে যে এ বি দেখতে পাচ্ছ, এ বি বাহু, এটাকে আমরা দৈর্ঘ্য বলতে পারি, আবার ভূমিও বলতে পারি, ঠিক আছে? স্যার এটাকে না প্রস্থ বলে। এই রাহা, এটাকে দৈর্ঘ্য প্রস্থ নিয়ে সামনে আসতেছি, তুমি এত গেজায় ফেলতেছো কেন রাহা? দৈর্ঘ্য প্রস্থ ভুলে গেছো। আচ্ছা, এটা যদি আয়তক্ষেত্র হয়, বড়টাকে কি বলি বলতো? এই যে এই বাহুটাকে কি বলবো, দৈর্ঘ্য নাকি প্রস্থ? দৈর্ঘ্য। বড়টাকে আমরা দৈর্ঘ্য বলি, আর ছোটটাকে প্রস্থ বলি। রাহা, সব ভুলে গেছো? আচ্ছা, এখন তাহলে কথা হচ্ছে, স্যার এখানে তো বলছেন যে বড়টাকে মানে দৈর্ঘ্য বলে আর ছোটটাকে প্রস্থ বলে, তাহলে বর্গের সময় আমি কোনটাকে দৈর্ঘ্য আর কোনটাকে বর্গের সময় দৈর্ঘ্য প্রস্থ একই, ঠিক আছে? সিম্পল হিসাব, বর্গের সময় দৈর্ঘ্য প্রস্থ একই জিনিস। ওকে, দেখো নিচে যে বাহুটা থাকবে এটা হচ্ছে ভূমি। এই ভূমিটা এ বি আর ডিসি দুইটাই তো অ্যাকচুয়ালি সমান, সো তুমি কোনটা নিচ্ছ কোনো ম্যাটার করে না। ক্ষেত্রফলের সূত্রটা হবে এই ভূমি গুণ উচ্চতা। এখন উচ্চতা কোনটা এটা একটু আমাদেরকে বুঝতে হবে, আমি ইংলিশেও লিখে দিচ্ছি, বেস ইনটু হাইট। সবাই একটু মনোযোগ দিও, স্পট টেস্টে কিন্তু এইসব থেকেই কোশ্চেন থাকবে, সো সবাই কষ্ট করে মনোযোগ দিও। বেস ইনটু হাইট, তাহলে এখানে ধরো স্যার, হাইটটা আমাকে বুঝতে হবে। সবাই একটু মনোযোগ দাও, আমি কোশ্চেন নিব, একটু ওয়েট করো। হাইট হচ্ছে, রৌনক করো না এখানে, তুমি অ্যানোটেট শুরু করেছো, অ্যানোটেট করো না। তোমরা স্ক্রিনে কোনো কিছু করো না, হয়ে please। গেছে। আচ্ছা, সবাই মনোযোগ দাও। হাইট কোনটা আমরা কিভাবে বুঝবো, বা উচ্চতা কোনটা এটা কিভাবে বুঝবো? উচ্চতা হচ্ছে তুমি সামান্তরিকের ভেতরে যাবা, ভেতরে গিয়ে যে কোনো একটা লম্বা দাগ দিবা, এটা একটা উচ্চতা। আবার এখান থেকে যদি তুমি আঁকো, এটাও কিন্তু উচ্চতা। আবার এখান থেকে যদি আঁকো সোজা দাগ দিলে, এটাও উচ্চতা। তার মানে উচ্চতা হচ্ছে লম্বালম্বি যে
দূরত্বটা আছে সামান্তরিকের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, সেটা হচ্ছে উচ্চতা। এখন তোমাকে এত টেনশন নিতে হবে না, তোমাকে উচ্চতা দেওয়া থাকবে। তুমি যখন ক্ষেত্রফল বের করবা তোমাকে উচ্চতা দিয়ে দিবে, ঠিক আছে? তোমার এত টেনশনই করতে হবে না। তাহলে উচ্চতা কোনটা এটা আমি দেখালাম। এখন ধরো আমি যদি বলে দেই যে এই সামান্তরিকের ভূমি হচ্ছে বা এই যে AB এর দৈর্ঘ্য হচ্ছে ধরো 5 মিটার, আর উচ্চতাটা হচ্ছে, উচ্চতা যেটা এটা হচ্ছে 4 মিটার, তাহলে এটার ক্ষেত্রফল কত হবে সবাই একটু বলো তো। 20 বর্গ মিটার। ভেরি গুড। 20 এখন এখানে কথা আছে, সবাই একটু মনোযোগ দাও, এই জায়গাটা বুঝতে হবে। সো আমরা যদি এই এক্সাম্পলটা নেই, আমরা দেখতে পাচ্ছি যে ক্ষেত্রফলটা হবে, ভূমি হচ্ছে 5 মিটার আর উচ্চতা হচ্ছে 4 মিটার, তাহলে 5 আর 4 গুণ করলে 20 হবে বুঝলাম, বাট মিটার আর মিটারও তো গুণ করতে হবে, যেটা থাকবে মিটার বা সেন্টিমিটার যেটাই থাকুক, মিটার আর মিটার গুণ করলে কি হবে কেউ বলতে বর্গ পারবে? মিটার। বর্গ মিটার। মিটার স্কয়ার ভেরি গুড, বর্গ মিটার, মিটার স্কোয়ার যেটাই বলো, আমি অনেকগুলো লিখে দিচ্ছি, যেটা লিখবো সেটা হবে স্কোয়ার মিটার বা স্কোয়ার সেন্টিমিটার থাকলে সেন্টিমিটার বা মিটার স্কোয়ার বা স্কোয়ার বর্গ মিটার, যে যেটা লিখবে সেটাই হবে। কিন্তু ক্ষেত্রফলের সময় এককটা অবশ্যই বর্গ এটাতে আসবে, বর্গ এককে আসবে, তাহলে 20 মিটার স্কোয়ার, বর্গ মিটার, স্কোয়ার মিটার যেটাই লেখো সেটাই হবে। স্যার ওকে, বলো, এনি কোশ্চেন? স্যার বেস ইনটু হাইট কে আমরা লেন্থ ইনটু উইডথ দিতে পারি না? লেন্থ ইনটু উইডথ দিতে পারবা না, লেন্থ দিতে পারবা তুমি যদি এটাকে লেন্থ চিন্তা করো, ঠিক আছে, বাট উইডথ দিলে উইডথ আর হাইট তো সেম না। দেখো এডি যেটা আছে এটা হচ্ছে উইডথ হিসেবে চিন্তা করতে পারো তুমি, বাট হাইট তো এডি না, হাইট তো এই যে সোজাসুজিটা। সো হাইট চিন্তা করতে হবে, এই এই জিনিসটা কিভাবে আসছে ওটা তো আর আমি দেখাচ্ছি না, মানে ওইটা তোমাদের দরকারও নেই, বাট তোমাকে বুঝতে হবে যে তুমি যে এডি নিতে চাচ্ছ, এডি আর হাইট তো এক না। অর্থাৎ তুমি আমাকে বলো, আমি যদি মাঝখানে একটা দাগ দেই, এডি আর এটা কি সমান হবে নাকি কোনটা বড় কোনটা ছোট বলো? এডি যদি, এডি যদি সাপোজ সাপোজ 6 মিটার হয়, এই যে আমি যেটা দিলাম ডি থেকে যে সোজা দাগ দিলাম এটা তো 4 মিটার হবে, তো তুমি 4 মিটার না নিয়ে 6 মিটার নিলে তো অন্য রেজাল্ট পাবা। রৌনক বুঝতে পেরেছ? এখানে তোমাকে উচ্চতাটাই নিতে হবে। ও ওকে স্যার। স্যার বলো। M2 অর্থ কি? হুম। M2 অর্থ কি? ও আচ্ছা, M2 না তো, এটা হচ্ছে মিটার স্কোয়ার। আচ্ছা আমি এম মিটারকে এম লিখেছি, আর ওপরে 2 দাও মানে এটা স্কোয়ার। আমি একটু সহজে বলি এটা কি বোঝায়। ধরো 5 × 5 করলে 5 কে কয়বার গুণ করা হয়েছে বলো? 5 বার। 5 বার। তিনবার গুণ করা হয়েছে। 5 কয়বার গুণ করেছে এখানে? 5 5 কয়বার বার। মানে 5 এই বার। 5 কে 5 টাইমস 5 কে 5 বার তো গুণ করি নাই, 5 কে 5 বার যোগ করছি, বাট গুণ করছি কয়বার? 2 বার। একবার। 5 × 5 এটাকে 2 বার। এই জন্য 5 এর উপরে 2 লেখা হয়, এর মানে 5 কে 2 বার গুণ করা হয়েছে, তার মানে 5 × 5 × 5, এখানে 5 কয়বার গুণ করা হয়েছে বলো? 3 বার। 3 বার। এই জন্য এটাকে 5 এর উপরে 3 লেখা যায়। তাহলে এই যে এখানে আমরা যে ক্ষেত্রফল বের করছিলাম, এখানে আমার মিটার আর মিটার কয়বার গুণ হয়েছে বলো? 2 বার। এই কারণে এটাকে মিটারের উপরে 2 দেওয়া হয়, অথবা স্কোয়ার মিটার এরকম লেখা হয়, অথবা বাংলায় যারা লিখবা বর্গ মিটার এইভাবে লেখা হয়, ঠিক আছে? বুঝতে পেরেছো? ওকে স্যার। Yes, ওকে, sir. স্যার অলরাইট। হ্যাঁ বলো। স্যার বেস ইনটু হাইট থেকে আবার একটু বুঝাবেন এটা কি বলছে? বেজ ইনটু হাইট, ওকে আমি আবার বলি, স্যার একটা বেসটা আসলে কি? বেসটা কি তোমাকে সহজ কথায় বলি, বেসটা হচ্ছে তোমার ক্লাস 5 এর জন্য এর বেশি চিন্তাই করতে হবে না। বেসটা হচ্ছে সামান্তরিকের নিচে যে বাহুটা থাকবে সেইটার দৈর্ঘ্য। নিচের বাহু কোনটা বলো? ওকে স্যার। এবি। এবি এর স্যার এই যে দৈর্ঘ্য, এবি। হ্যাঁ এবি এর দৈর্ঘ্য হচ্ছে ভূমি, ঠিক আছে, বেস। অলরাইট, ওকে স্যার থ্যাংক ইউ। ওকে। এবার আমরা একটা নতুন জিনিস শিখবো, পরিসীমা, বা ইংলিশে বলা হয় পেরিমিটার। পেরিমিটার। জুনাইরা বলো, কোনো কোশ্চেন জুনাইরা? স্যার হাইট 4 মিটার 5 মিটার গুলো কিভাবে বের করেছেন আমি বুঝিনি। আমি এটা ধরে নিয়েছি কোশ্চেনে দেওয়া থাকবে, এখানে আমি জাস্ট বোঝানোর জন্য ধরে নিয়েছি, ঠিক আছে? জুনাইরা বুঝতে পেরেছো? ইয়েস স্যার।
এটা জাস্ট বোঝানোর জন্য আমি এখানে লিখেছি, একটা উদাহরণ দেওয়ার জন্য। আমি এখানে মাপামাপি কিছুই করি নাই। ওকে, এবার আমরা পরিসীমাটা একটু সবাই খেয়াল করি। পরিসীমা বা পেরিমিটার, এটা যতবার জীবনে দেখবা জাস্ট মনে রাখবা যে যেটার পরিসীমা বের করব সবগুলো বাহুকে যোগ করব, সবগুলো বাহুর যোগফলই হচ্ছে পরিসীমা। একদম সহজ কথা, সবগুলো বাহুর যোগফল, সবগুলো বাহুর যোগফল। এটা ভুলবা না, এটা একদম আজীবন মনে রাখবা। ইংলিশেও লিখে দিচ্ছি, সাম অফ অল সাইডস, এটাই পরিসীমা, আর কিচ্ছু না। সাম অফ অল সাইডস, সাম অফ অল সাইডস, এইটা ভুলবা না। ওকে, এবার আমি যদি তোমাকে বলে দেই, সাপোজ ধরো এই যে এ বি, এটা হচ্ছে সাপোজ, আমি কিন্তু আবার বলতেছি এটা মাপি না, আমি এমনি দিয়ে দিচ্ছি তোমাদের একটা ম্যাথ বোঝানোর জন্য। ধরো এ বি হচ্ছে 5 মিটার, আর এ বি 5 মিটার হলে ডিসিও কত হবে 5 মিটার, আর এই পাশে ধরো এটা বলে দিলাম 4 মিটার, আর এইটাও 4 মিটার। তাহলে বলো তো, সবাই একটু চেষ্টা করো তো, যে এই সামান্তরিকের পরিসীমা কত হবে বা পেরিমিটার কত হবে? 18 মিটার। 18 মিটার। ভেরি গুড, 18 মিটার হবে। সবগুলো বাহু যোগ করে দিও। 18 মিটার। ওকে, ভেরি গুড, আশা করি সবাই বুঝতে পারছো। ওকে, স্যার স্যার আমার কথা শুনতে পাচ্ছেন? আমি বের হয়ে গেছিলাম, আরেকবার কাইন্ডলি রিপিট করবেন। থেকে রিপিট করবো রাহা, রেকর্ডিং পেয়ে যাবা। আমার দেখো ক- কখন বের হয়ে গেছো রাহা, বলো। এই 9:30 স্যার বাজে। পরিসীমার সময়। পরিসীমা, আচ্ছা, পরিসীমা যখনই বের করতে হবে তখনই সবসময় মনে রাখবো সবগুলো বাহুর যোগফল, সবগুলো বাহুর যোগফল করে দিবা। তো এখানে সবগুলো বাহুর যদি তোমার দৈর্ঘ্য দেওয়া থাকে, জাস্ট সবগুলোকে যোগ করলে যা পাবা সেটাই পরিসীমা, এটাই বলছি। থ্যাংক ইউ ওকে, স্যার। সামনে আগাই, চলো। বর্গ, সবাই একটু মনোযোগ দাও। বর্গ হচ্ছে এমন একটা চতুর্ভুজ যার প্রত্যেকটা বাহু সমান। আমি তোমাদের বারবার বললাম যে প্লিজ একটু মিউট করে রাখো, তোমরা কেন বুঝো না যে তোমাদের বাসারই নয়েজ এখানে চলে আসে, এই জিনিসটা তোমরা বুঝো না কেন? অনলাইন ক্লাসে এই জিনিসগুলো শিখতে হবে প্লিজ। মানে নয়েজটা যখন আসে তখন প্রথমত আমি অন্য কথা শুনতে পাই না, অন্যরাও ডিস্টার্ব হয়। একটু কষ্ট করে এইটুকু মেনটেন করবা, জাস্ট মিউট বাটনে ক্লিক করবা, আবার যখন কথা বলবা অফ করে দিবা, অফ করবা অন করবা তোমার ইচ্ছা মতো যখনই করবা, বাট সবসময় ওটা মিউট মানে কথা বলার ইয়াতে রেখে দিবা না। ওকে, বর্গ হচ্ছে সবগুলো বাহু সমান হইতে হবে এবং প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি। এখন 90 ডিগ্রি মানে কি, এটা একটু বুঝাই দেখো। 90 ডিগ্রি মানে একটা বাহুর উপরে আর একটা বাহু যদি সমান এইভাবে সোজা ভাবে থাকে, একদম সোজা, মানে আমি এখানে একটু সোজা হয় নাই, আমি এটা আবার ইয়া করে আঁকাই, দাঁড়াও। তাহলে ওইটা হচ্ছে 90 ডিগ্রি। ধরো এই যে একটা বাহু আর একটা বাহু যদি এখান থেকে একদম সোজা এই যে এইভাবে যাবে, তাহলে এইখানে যেই কোণটা হবে সেটা হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ লম্বালম্বি সোজাসুজি থাকতে হবে। সো এখানে যে বর্গক্ষেত্র, তোমরা যদি খেয়াল করো সবগুলো বাহু সমান হতে হবে বর্গক্ষেত্রের, এবং এই যে কোণগুলো তৈরি হবে এগুলো এই যে লম্বালম্বি সোজাসুজি থাকবে। এই কারণে সবগুলা কোণ 90 ডিগ্রি বা সমকোণ। 90 ডিগ্রি যে কথা, সমকোণও একই কথা। এটাই হচ্ছে বর্গের সংজ্ঞা। এবার বলো, বর্গ বা স্কোয়ার বুঝতে কারো কোনো কোশ্চেন বা প্রবলেম আছে কিনা বলো। নো স্যার। একদম সহজ জিনিস, No, একদম sir. সহজ জিনিস। ওকে, এবার এবার আমরা একটা জিনিস দেখবো স্যার সবাই। আমার একটা কোশ্চেন আছে। বলো বলো, কোশ্চেন কি বলো। স্যার হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্বিমাত্রিক? ও আচ্ছা, এটা নিয়ে তোমাদের সংজ্ঞায় লিখে রাখছি, বাট এটা নিয়ে কথা বলি নাই, একটু বলে দিই। 2D 3D বা দ্বিমাত্রিক ত্রিমাত্রিক। 2Dর বাংলায় হচ্ছে দ্বিমাত্রিক, আর 3Dর বাংলা হচ্ছে ত্রিমাত্রিক। ত্রিমাত্রিক মানুষ মানুষ 3D না 2D বলো তো? 3D। 3D, অর্থাৎ আমাদের পজিশন বের করার জন্য 3টা ডাইমেনশন লাগে, দৈর্ঘ্য লাগে, লেন্থ লাগে, প্রস্থ লাগে মানে ব্রেডথ লাগে, এবং আরেকটা জিনিস লাগে, উচ্চতা লাগে। বাট তুমি কি কোনো মানুষকে একটা খাতার পৃষ্ঠার উপর, বা এই যে আমি এখন যেখানে লিখতেছি এখানে পুরাটা রেখে দিতে পারবো একটা মানুষকে? মানে একটা মানুষের সবকিছুকে এখানে এইভাবে ধারণ করা সম্ভব? সম্ভব নো না। স্যার। ছবি দেখতে পারো, বাট অ্যাকচুয়াল মানুষ বুঝাবে না। বাট একটা বর্গ আঁকার জন্য আমি কিন্তু একটা পৃষ্ঠায় এঁকে দিতে পারি, তার মানে এটা দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, কিন্তু উচ্চতা নাই। একটা চতুর্ভুজ আঁকার জন্য আমার কিন্তু
একটা পুরো রুম লাগবে না, জাস্ট একটা পৃষ্ঠে এঁকে দিতে পারবো, অর্থাৎ শুধু দৈর্ঘ্য প্রস্থ এই দুইটা জিনিস দিয়েই এইটাকে বুঝে ফেলা যায়। এই কারণে এগুলো হচ্ছে দ্বিমাত্রিক। সো তোমাদের আমি যা 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 পড়াচ্ছি সবগুলোই দ্বিমাত্রিক জিনিস, অর্থাৎ এদেরকে বের করার জন্য দুইটা ডাইমেনশন লাগে। দুইটা ডাইমেনশন মানে জাস্ট দৈর্ঘ্য প্রস্থ এই দুইটা জিনিসই এদের আছে, এদের কোনো উচ্চতা নাই। ওকে, এইটুকু বুঝলেই হবে, এর বেশি দরকারও নেই। ওকে স্যার, বুঝতে পেরেছি। ওকে, এবার আমরা হচ্ছে বর্গের ক্ষেত্রফল কি হবে, সবাই একটু মনোযোগ দাও। বর্গের ক্ষেত্রফল হবে, এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য হ্যাঁ ভেরি গুড, বর্গের সবগুলো বাহু কি সমান কিনা বলো। সমান। তাহলে যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য, যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য নিবা, ওইটার সাথে ওইটাকেই গুণ করবা, ঠিক আছে? মানে যে কোনো বাহুর দৈর্ঘ্য ওইটাকে কয়বার গুণ করবা বলো তো? 2 বার গুণ করবা, তাহলে অর্থাৎ আমাদের স্কোয়ারের এরিয়া হবে সাইড ইনটু সাইড। তার মানে আমি যদি ফর এক্সাম্পল বলে দেই যে এখানে যেই আমাদের স্কোয়ারটা আছে, এটার একটা বাহু হচ্ছে 5 মিটার, তাহলে এটার এরিয়া কত হবে সবাই একটু বলো তো? 25 মিনিট। 25 মিটার। 25 25 বর্গ মিটার হবে নাকি স্কোয়ার মিটার বা বর্গ বর্গ মিটার হবে? মিটার স্কোয়ার। 25 মিটার। এটা কিন্তু ভুল করা যাবে না, এটা কিন্তু ভুল করা যাবে না। 25 বর্গ 25 মিটার। বর্গ Yes. মিটার। বর্গ মিটার লেখো, স্কোয়ার মিটার লেখো, কিন্তু এটা কিন্তু ভুল করা যাবে না। ওকে, এবার বর্গের পরিসীমা কি হবে? খুবই সহজ, 4 চিন্তা করো। গুণ এক বাহুর দৈর্ঘ্য। হ্যাঁ, মানে একদম সহজ জিনিস। ধরো আমি বলে দিলাম এই যে একটা বাহু 5 মিটার, তাহলে এইটা যদি 5 মিটার হয় সবগুলো কি 5 মিটার না? তাহলে আমি কি বলছি, পরিসীমা মানেই সবগুলো যোগ করবা, 5 যোগ 5 যোগ 5 কত হবে? 20 হবে না? 20। এখন এখানে কি স্কোয়ার মিটার হবে নাকি মিটার হবে দেখি বলো তো? মিটার হবে। মিটার, শুধু মিটার। এখানে কিন্তু মিটার। যোগ হচ্ছে, এই কারণে শুধু মিটারই থাকবে, মিটার, এটা কিন্তু শুধু ভুলা মিটার। যাবে না, জাস্ট মিটার হবে। ওকে, ভেরি গুড, ভেরি গুড। ওকে, এবার সবাই একটু এটার আনসার করো তো। অলরেডি আমি দেখাইছি, তারপরেও কুইকলি। 5 মিটার হলে এরিয়া কত হবে? হ্যাঁ 25 স্কোয়ার মিটার বা বর্গ মিটার। আর পেরিমিটার বা পরিসীমা কত হবে? 25 মিটার। এই 20 মিটার। 20 মিটার। স্যার আমি Very কিছু good. বুঝলাম না। 20 মিটার। 20 মিটার। কে কিছু বুঝলো না? এতক্ষণ ধরে বললাম, কে কিছু বুঝলো না? বুঝলাম মানে স্যার ওগুলো বুঝছি, কিন্তু কোশ্চেনটা পড়বার আগে অ্যান্সার আপনি বলে দিলেন। কোশ্চেন হচ্ছে 5 মিটার বাহু বিশিষ্ট, যা এতক্ষণ ধরে বলছি ওইটাই কোশ্চেন দিয়ে রাখছি, বুঝছো? এই কারণে আর কোশ্চেন রিপিট করিনি। 5 মিটার বাহু বিশিষ্ট একটি বর্গ, মানে একটা বর্গ আছে যার প্রত্যেকটা বাহু হচ্ছে 5 মিটার, বুঝছো না? হ্যাঁ, এটাই বলছি। Yes, sir. এটার ক্ষেত্রফল আর ওটার পরিসীমা বের করছে, এই আর কিছু না। ওকে, এরপরে আমরা হচ্ছে আয়ত নিয়ে একটু কথা বলি। দেখো, আয়তর ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা সংজ্ঞা বলার আগে, আয়তর যেটা বড় বাহু এটাকে আমরা দৈর্ঘ্য হিসেবে বলি, দৈর্ঘ্য, অর্থাৎ এই যে সিডি এটাও দৈর্ঘ্য, আর যেটা ছোট এটাকে আমরা প্রস্থ বলি আয়তর ক্ষেত্রে। আমি ইংলিশে লিখে দিচ্ছি, অর্থাৎ দৈর্ঘ্য হচ্ছে লেন্থ আর আমাদের প্রস্থ হচ্ছে উইডথ বা ব্রেডথ। উইডথ তো লিখতে পারো, ব্রেড তো লিখতে পারো, ব্রেড, BREADTH। ওকে, এখন আয়তর সংজ্ঞাটা দেখো। আয়তর ক্ষেত্রে সংজ্ঞাটা হচ্ছে 4টা বাহু পরস্পর সমান না, এদের বিপরীত বাহুগুলো সমান, অর্থাৎ এডি আর সিবি সমান, আর এদিকে ডিসি আর হচ্ছে এবি সমান, আর প্রত্যেকটা কোণই ওই যে সমকোণ বা 90 ডিগ্রি সোজাসুজি থাকবে। বলো জুনাইরা, কি কোশ্চেন আছে তোমার, বলো। স্যার স্পট টেস্টে কি ইংলিশ হবে নাকি বাংলা? ইংলিশ বাংলা দুইটাই দেওয়া থাকবে, ইট ইজ ইউর প্রিফারেবল ল্যাঙ্গুয়েজ, তুমি যেটা দেখে আনসার করো, নো নো ওয়ারিস। ওকে, রাইট, লেটস মুভ টু দ্য, বলো বলো বলো। স্যার আপনি স্পোর্ট টেস্টের লিংক কোথায় দিবেন? রাহা, এখনো তো বলি নাই, ধৈর্য ধরো রাহা, ক্লাসই তো শেষ হয় নাই। না সবাই স্যার যে ও স্পোর্ট টেস্টে কথা বললো তো তাই। ও আচ্ছা, জুমে দিয়ে দিব। তোমার কি হোয়াটসঅ্যাপে লাগবে আবার রাহা? হ্যাঁ 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 স্যার হোয়াটসঅ্যাপ লাগবে। তাহলে তোমার আমাকে নক দিতে হবে, তাছাড়া আমি হোয়াটসঅ্যাপে দিতে পারবো না। তুমি কেন জুম থেকে Okay. দিতে পারবে না কেন? স্যার আমি ট্যাবে ক্লাস করি তো এখানে আচ্ছা ঠিক কিছু আছে, add আমাকে করা মেসেজ পাঠিয়ে রাখো। ওকে, অলরাইট, আমরা এর আচ্ছা আয়তটা সবাই একটু মনোযোগ দিয়ে দেখো। আবার বিপরীত বাহুগুলো সমান হবে আর প্রত্যেকটা কোণই সমকোণ বা 90 ডিগ্রি করে হবে, এটাই আয়ত। চিত্রগুলো বুঝবো তাহলেই হয়ে যাবে। আচ্ছা, আয়ত থেকে
আয়তের ক্ষেত্রফল খুবই সহজ। দৈর্ঘ্য গুণ প্রস্থ। হ্যাঁ, লেন্থ দৈর্ঘ্য গুণ প্রস্থ। লেন্থ কোথায় ঢুকছে? ইনটু গুগলে কেন ব্রেডথ ঢুকছে? বা উইডথ, আর বাংলায় আমরা বলি গুণ দৈর্ঘ্য প্রস্থ। গুণ প্রস্থ। ইংরেজি লেখ। আচ্ছা, আয়তর পরিসীমা কি? ভেরি 2 সিম্পল। গুণ ধরো দৈর্ঘ্য যোগ প্রস্থ। যুগ প্রস্থ। এটাও যদি না পারো কোনো সমস্যা নাই, ধরো এটা 5 মিটার হলে এটা 5 মিটার, এটা 3 মিটার ধরলাম, এটাও 3 মিটার, তাহলে পরিসীমা মানে আমি কি বলছি, সবগুলো যোগ করে দিবা, শেষ, কাহিনী শেষ। যদি কারো তাহলে হয়ে যাবে, বুঝছো? তাহলে 16 মিটার হয়ে যাবে। মিটার। ওকে, আমরা সবাই এটা একটু চেষ্টা করি। 5 মিটার দৈর্ঘ্য ও 3 মিটার প্রস্থ বিশিষ্ট আয়তের ক্ষেত্রফল কত হবে আর পরিসীমা কত হবে? ইংলিশেও কোশ্চেনটা লেখা আছে। 15 বর্গ 15 মিটার। বর্গ মিটার ক্ষেত্রফল 15 আর স্কয়ার মিটার। স্কয়ার মিটার। ভেরি গুড। 16 মিটার মিটার, হবে পরিসীমা হচ্ছে 16 মিটার। 16 মিটার। 16 16 মিটার। মিটার। ওকে, সো দিস ইজ দ্য আনসার। অলরাইট, সো এখন কোনো কোশ্চেন আছে কিনা? যা যা পড়িয়েছি এখান থেকে কোনো কোশ্চেন আছে কিনা? রৌনক বলো। স্যার, লাস্টের স্লাইডে Yes. আপনি যে একটা কোয়েশ্চেন দিলে এটার এরিয়াটা কিভাবে বের করলেন এটা যদি একটু বুঝিয়ে দিতেন। ওকে, শিওর শিওর। ওকে, এরিয়াটা কিভাবে বের করলাম? দেখ, এরিয়াটা বের করেছি আমি লেন্থ মানে দৈর্ঘ্য আর প্রস্থকে গুণ করে দিব। এই যে দৈর্ঘ্য দেওয়া হচ্ছে 5 আর প্রস্থ দেওয়া হচ্ছে 3, সো 5 মিটার আর 3 মিটার, 5 আর 3 গুণ করলে 15, বাট মিটার আর মিটার গুণ হলে কি হয় মনে আছে? স্কয়ার মিটার বা বর্গ মিটার, সেই জন্য স্কয়ার মিটার লিখতে হয়। মিটার। বুঝতে পেরেছো? ইয়েস স্যার। ওকে, কারো কোনো কোশ্চেন? আর স্পট টেস্টের দিকে আগাচ্ছি, কিন্তু স্পট টেস্ট পারতে হবে। আহনাফ বলো। স্যার, সামান্তরিক যে চতুর্ভুজটা, এটার এই সংজ্ঞাটা আরেকবার বলবেন? ওকে ওকে, সামান্তরিকের সংজ্ঞাটা, তাই না? Yes, স্যার। আচ্ছা, সামান্তরিকের সংজ্ঞা হচ্ছে, আমি দেখাচ্ছি তারপরে মুখে বলি। বিপরীত বাহুগুলো সমান্তরাল হইলেই সামান্তরিক, আর কোনো কিছু মনে রাখতে হবে না তোমার। বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল, এইটা মনে রাখলেই হয়ে যাবে। সামান্তরিক মানেই বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল, ঠিক আছে? এখন একটা ইন্টারেস্টিং, আচ্ছা এখন একটা ইন্টারেস্টিং কোশ্চেন, আমাকে বলো, বর্গ কি একটা সামান্তরিক হতে পারবে কি পারবে না? পারবে। পারবে। ভেরি গুড। কারণ কি? বর্গের বিপরীত বাহুগুলো কি সমান? স্যার আমি বের হয়ে সমান। গেছি। ইয়েস স্যার। সমান্তরাল? Yes, ইয়েস স্যার। স্যার। ইয়েস, তার মানে বর্গ একটা সামান্তরিক। ওকে, আবার আরেকটা কোশ্চেন করি, বলো, আয়ত, আয়ত কি সামান্তরিক হবে কি হবে না? ইয়েস পারবে স্যার। Yes, স্যার, হবে। কারণ কি? বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, তার মানে আয়ত, বর্গ, রম্বস, এগুলো, রম্বস আজকে পড়তেছি না, এগুলো সবই সামান্তরিকেরই এক একটা ভাগ। সো এইগুলো নিয়ে আমরা ইন ডিটেইল আরো ফিউচারে যারা যারা লব্ধিতে ক্লাস করবে ইনশাল্লাহ, বা ক্লাস 5 এ এমনিও তোমার পড়তে হবে, সো ওই জিনিসগুলো আরো জানতে পারবে। ওকে, যা যা পড়িয়েছি এইটুকুর মধ্যে কোশ্চেন আই গেস নাই, না থাকলেও আমি কিছু জিনিস একটু তোমাদেরকে বলতে চাই, স্পট টেস্টের জন্য কাজে লাগবে। সো সবাই একটু মনোযোগ দাও, এখন যা বলতেছি এগুলো একটু মনোযোগ দাও, তাছাড়া স্পট টেস্টে কিন্তু 0 পাবো। সো আমাকে একটা কথা বলো, আমি যদি বলি 10 এর তোমার ফোনটা দিও। 1/2 অংশ, এর মানে কত বলো তো? 10 5 হবে, এর মানে কিন্তু 5 হবে, এটা কিন্তু সবার বুঝতে হবে। আমি যদি বলি 60 এর 1/3 অংশ, এর মানে কত একটু বলো তো? 60 কে কয় ভাগে ভাগ করবা? 3 ভাগে ভাগ করবা, 20 হবে। সাপোজ আমি যদি বলি, সবাই একটু মনোযোগ দেবা, সবাই মনোযোগ দেবা, আমি যদি বলি 100 এর, কেন এটা লাগবে স্পট টেস্টে বুঝতে পারবে, এখন জাস্ট মনোযোগ দাও একটু। আমি যদি বলি 100 এর 4/5 অংশ, তাহলে কত হবে একটু কি বলতে পারবা? 50। 80 80 80। ভেরি গুড, ভেরি গুড। আমি দেখাচ্ছি, যারা বুঝতেছো না একটু খেয়াল করো, খুবই সিম্পল। এর দেখা মাত্রই তুমি গুণ করে দিবা, 100 গুণ 4/5, আপনার এরকম স্ক্রিন তো দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখতে পাচ্ছ না? নো স্যার। কেউ দেখতে পাচ্ছ না? স্যার আমি দেখতে পাচ্ছি, যদিও হালকা ঝাপসা। এত সমস্যা কেন সবার? আচ্ছা, আবার শেয়ার দিচ্ছি, যারা দেখতে পাচ্ছ না তাদের জন্য, যারা শেয়ার দেখতে পাচ্ছ না তাদের জন্য আমি আবার শেয়ার করতেছি, ওয়েট করো।
হ্যাঁ, 100 এর 4/5 অংশ এটা যদি কখনো পাও, এর মানে 100-র সাথে 4/5 গুণ করে দিবা। আর 4/5 গুণ করা সহজ জিনিস, জাস্ট কি করবা, উপরেরটার সাথে উপরেরটা গুণ করে দিবা। 4 আর 100 গুণ করলে কত হয়? 400। আর নিচে থাকে কত? 5। তাহলে এটা 80 হবে। এই কনসেপ্ট গুলো কি ক্লিয়ার? এগুলা না বুঝলে কিন্তু স্পট টেস্টে ঝামেলায় পড়বা। সবাই দেখো বুঝতে পারছো কিনা? ইয়েস ইয়েস স্যার। স্যার। ওকে, তাহলে কি আমরা স্পট টেস্টের দিকে আগাইতে স্যার পারি এটা আবার সবাই? একটু বোঝাবেন? হ্যাঁ স্যার। তাহলে স্যার। বলি 10-এর 1/2 অংশ, এর মানে হচ্ছে 10 গুণ 1/2 এরকম। এর মানে কি 10-এর সাথে উপরে 1 গুণ আর নিচে 2, তাহলে 10/2 মানে 5। এই জন্য 10-এর 1/2 অংশ 5। বুঝতে পারছো? Yes, sir. ওকে, ইয়েস স্যার। একইভাবে 100-এর 4/5 অংশ, এটা একটা উদাহরণ ছিল। এটা যদি বুঝো দেখো, আবার দেখাই, সিম্পল। 100-এর, আমি যদি বলি 100-এর 5/, ধরো এবার দিলাম হচ্ছে 100-এর 5/4 অংশ, এটা দিলাম। তাহলে কি করবা? 100 গুণ 5 করবা, এই যে উপরেরটা উপরে আর নিচে থাকে 4, এটা এরকম করবা। 4 দিয়ে 25-কে ভাগ করলে কত হয়? 4 দিয়ে 100-কে ভাগ করলে কত হয়? সরি, 4 দিয়ে 100-কে ভাগ করলে 25। 25 আর 5 গুণ করলে 75, বা 5 গুণ 100 করে নিবা উপরে 500, 500-কে 4 দিয়ে ভাগ দিবা, দেখবা 75 আসে। এইভাবে ক্যালকুলেট করবা। ওকে, অনেকখানি বলে দিছি, এর চেয়ে বেশি আর কিছু বলা যাবে না। সো উই আর গোইং টু অ্যাপিয়ার এট স্পট টেস্টে। আনলিমিটেড টাইম আমি রাখবো না, সবার জন্য টাইম সেম থাকবে। কয়টা কোশ্চেন থাকবে আমি বলি, খুবই সিম্পল, যা যা বলছি এগুলোর মধ্য থেকেই থাকবে। এমসিকিউ টাইপের কোশ্চেন। তোমাদের স্পট টেস্টের জন্য টাইম হচ্ছে 10 মিনিটস। সো 10 মিনিটস পরে অটোমেটিক্যালি তোমাদের স্পট টেস্ট আমি অফ করে দিব। সো 10 মিনিটস এর মধ্যে আনসার করতে হবে, এবং একজন একবারই কোশ্চেনের আনসার করবে। আমি লাস্ট স্পট টেস্ট গুলোতে অনেককে দেখেছি কি করে, তারা একবার আনসার করে, অনেকগুলো ভুল হয়, তারপরে কি করে, সে ওখান থেকে সঠিক আনসার গুলো দেখে নেয়, আবার আরেকবার সাবমিট করে। বাট এটা করে লাভ নাই, তোমার মানে অ্যাকচুয়াল আনসার কিন্তু আমি পেয়ে যাই। সো এটা চালাকি করার দরকার নাই, তুমি এমনি একবারই দিবা। আমি তো মার্কস সবার সাথে দেখাই না, সো লজ্জার কোনো কারণ নাই। জাস্ট নিজে কতটুকু জানতে পারলা, বুঝতে পারলা, এইটাই হচ্ছে আমাদের টার্গেট। ওকে, আমি স্পট টেস্টের লিঙ্কটা শেয়ার করে দিচ্ছি, জাস্ট একটু ওয়েট করো। স্পট টেস্টের লিঙ্ক, আমি আপনাকে হাই লিখে পাঠাইছি, আমাকে লিংকটা পাঠান। আচ্ছা পাঠাবো, ধরো। আচ্ছা, আমি জুমের ইয়াতে দিয়ে দিচ্ছি। কারো যদি স্পট টেস্টে ঢুকতে প্রবলেম হয়, সাথে সাথে জানাবা, সাথে সাথে জানাবা। আচ্ছা, আমি লিঙ্কটা হচ্ছে সবার জন্য আগে এখানে দিচ্ছি, তোমরা লিঙ্কে যাবা। ওকে, সো স্পট টেস্টের লিঙ্কটা দেখো, আমি জুমের চ্যাট বক্সে পাঠিয়েছি। সবাই যাও, গিয়ে দেখো কারো কোনো প্রবলেম হয় কিনা। রাহা, তুমি জুম থেকে নিতে পারবে না? স্যার কি করতে কখনো হবে বলো, কি করতে হবে? স্যার আমার নাম্বারে পাঠান। তোমার নাম্বার কই? স্যার আমি আপনাকে হাই লিখে পাঠাইছি। ও, হাই লিখে পাঠাইছো, আচ্ছা ঠিক আছে। ওকে রাহা, তোমাকে পাঠিয়ে দিছি, দেখো। আচ্ছা, কারো কোনো প্রবলেম হচ্ছে স্পট টেস্টে ঢুকতে? হ্যাঁ স্যার, আমার আবার প্রবলেম হচ্ছে। স্যার আমার প্রবলেম হচ্ছে। কি প্রবলেম হচ্ছে? সাইন ইন করতে বলো, এটা প্রবলেম? এই যে দেখুন স্যার, না না না, আমার এই লিংকে ঢোকার পরে শুধু এটা দেখাইতেছে। কি দেখা যাচ্ছে? কার কি প্রবলেম হচ্ছে বলো বলো। স্যার হ্যাঁ, আমার সাইন ইনের প্রবলেম দেখাচ্ছে বারবার। কি প্রবলেম দেখাচ্ছে? সাইন ইন করতে হবে। আচ্ছা দাঁড়া, একটু ওয়েট করো, আমি ঠিক করে দিই। যারা প্রবলেম ফেস করতেছো, ইমেল কেন দেবো? ইমেল কেন দেবো? জিমেল কেন দেবো? আচ্ছা ওয়েট করো, ওয়েট করো, আমি ওটা চেঞ্জ করে দিচ্ছি। আশা করি যাদের প্রবলেম তারা ওইটার পাবা না, একটু ওয়েট করো। দেখো, এখন আবার ট্রাই করো, এখন আবার লিংকে ঢুকো। যাদের প্রবলেম হচ্ছে এখন আবার লিংকে ঢুকো, এখন আর প্রবলেম হবে না আশা করি। যাদের প্রবলেম হচ্ছিল এখন আবার লিংকে যাও। স্যার আমার আবার প্রবলেম না, তুমি এক্সাম দিও না, তুমি এক্সাম দিও না, এখন সব ঠিক করে দিয়েছি। এখন যদি প্রবলেম লিংকটা হয়, কোথায়? লিংকটা জুমের চ্যাট বক্সে দেওয়া আছে, আমি আবার দিচ্ছি, জুমের চ্যাট বক্সে আবার দিচ্ছি। রাহা, তুমি আবার চেষ্টা করো, সব ঠিক করে দিয়েছি। কি লেখা আসে রাহা, বলো। সেটিংসে কি প্রবলেম নাকি?
রাহা কি লেখা আসে বলো? স্যার রাহা, আমার এখানে অনেক লেখাই আসতেছে, আমি ওটার মধ্যে ঢুকলে আমাকে শুধু জিমেল দিতে বলে, ইমেল দিতে বলে। তোমার স্ক্রিন দেখতে পাচ্ছি না, একটু ওয়েট করো, ওয়েট। এই যে রাহা, স্যার এখন দেখা যাচ্ছে। can't access item, you are signed in. 01673 যে প্রবলেম রাহা, তোমার এটা কি ফোন, ট্যাব? সমস্যা বলো তো। ল্যাপটপে ট্রাই করো রাহা, ল্যাপটপে ট্রাই করো রাহা। ল্যাপটপে আবার হ্যাঁ হ্যাঁ, ল্যাপটপ নামানো লাগবে এখন। তুমি ক্লাস করছো কিসে? ট্যাবে। ট্যাবে, ট্যাবে ট্রাই করো তাহলে, ট্যাবেই ট্রাই করো। ট্যাবে হবে না। ট্যাবে হবে, ট্যাবে হবে। তুমি এরকম প্রবলেম হচ্ছে কেন? সবাই কি ঢুকতে পারছো স্পট টেস্টে, এভরিওয়ান? স্যার আমার মনে হয় আমার প্রবলেম হয় বিকজ অফ meter of আচ্ছা, erecting বলো, body উমাইরা বলো, রাহা একটু 1/4 of its length আচ্ছা, আচ্ছা আমি সবাইকে মিউট করি, তাছাড়া centimeter এইভাবে কথা বলতেই থাকবে সবাই। centimeter 15 সেন্টিমিটার এটা বুঝাইছে কি এই, আচ্ছা, যার যার প্রবলেম হবে হ্যান্ড রেজ করবা। স্পট টেস্টে কার কার প্রবলেম হচ্ছে হ্যান্ড রেজ করো একটু কাইন্ডলি। কার কার স্পট টেস্টে ঢুকতে প্রবলেম হচ্ছে এখনো, হ্যান্ড রেজ করো, হ্যান্ড রেজ করো। রাহা বাদে, রাহার তো প্রবলেম হচ্ছে, রাহা। রাহা, তোমাকে আমি কোশ্চেন হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছি, বুঝছো? তুমি হোয়াটসঅ্যাপে আনসার দিয়ে দাও, তাইলেই হবে। ধরো, রাহা দেখো তোমাকে একটা পিডিএফ পাঠাইছি, তুমি ওইটা দেখে দেখে হাতে করে করে আমাকে আনসার পাঠিয়ে দিবে হোয়াটসঅ্যাপে, মানে কোনটার আনসার কি হবে, তাহলে হবে। ওকে বুঝছো? স্যার। ওকে। আর সবাই স্পট টেস্ট দিতে থাকো। অলরাইট। জুনাইরা আনসার দিয়েছে, মুনা, মুইনাদ, নাজিবুল আনসার দিয়েছে। ওকে, সো যারা যারা আনসার দিচ্ছ তারা তারা লিভ নিতে পারো, ভেরি গুড। ইফরা, যারা যারা স্পট টেস্ট শেষ করবা, থ্যাংক ইউ সো মাচ, তোমরা লিভ নিতে পারো। ইনশাল্লাহ ফিউচারে বেঁচে থাকলে আবার দেখা হবে, দোয়া করবো আমার জন্য, তোমাদের জন্য অনেক শুভকামনা। সো স্পট টেস্ট শেষ করো এবং লিভ নিতে পারো, ক্লাস মানে আমাদের শেষ, জাস্ট স্পট টেস্টটা দিবা এবং লিভ নিবা। রাহা, আবার কি প্রবলেম হচ্ছে বলো তো? স্যার এখানে কি মানে যে একদম আমার নেম ক্লাস এগুলো সবকিছু দেওয়া লাগবে? না না, তুমি আর দিও না, Just তুমি তো ফোনে ঢুকতে পারছো না, পারছো না, so তুমি জাস্ট কোশ্চেন গুলো অ্যান্সার করো, ঠিক আছে? কোশ্চেন ওয়ান। থ্যাংক হ্যাঁ, ইউ স্যার। কি1 থেকে। ওকে দেন, মার্জিয়া তোমার আনসার পেয়েছি, থ্যাংক ইউ সো মাচ, ইউ ক্যান লিভ। রৌনক তোমার আনসার পেয়েছি, ইউ ক্যান অলসো লিভ, ভেরি গুড। বিভোর তোমার আনসার পেয়েছি, ভেরি গুড, ইউ ক্যান লিভ। তারপর হচ্ছে রোহা, নট রাহা, রোহা, মেহজাবিন রোহা তোমার আনসারও পেয়েছি, ইউ ক্যান অলসো লিভ। দেন আহনাফ, তোমার আনসারও পেয়েছি, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং আহনাফ, তুমিও লিভ নিতে পারো, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ বেঁচে থাকলে দেখা হবে।
হুমায়রা, তোমার আনসার পেয়েছি, ইউ ক্যান অলসো লিভ, থ্যাংক ইউ ফর জয়নিং। এরপর আতিয়া সিদ্দিকা মিম, তোমার আনসার পেয়েছি, ইউ ক্যান অলসো লিভ, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। রাফিয়া আহমেদ রোহা, তুমি তো একবার আনসার দিয়েছো মনে হয়, আবার আচ্ছা। রাফিয়া আহমেদ রোহা, ইরফান খান, আইমান আদিবা, থ্যাংক ইউ সো মাচ, তোমাদের আনসার পেয়েছি, ইউ ক্যান অলসো লিভ। ও আচ্ছা, সরি, একজন ছিল আরিয়ানা মেহজাবিন রোহা আর একজন হচ্ছে রাফিয়া আহমেদ রোহা, দুজন আলাদা। ওকে, তোমাদের স্কোর ভালো আজকে, মোটামুটি অনেকেই 10 আউট অফ 10 পাইছো, আর সবাই মোটামুটি 8, ভালো, গুড। এরপর আফিয়া আইমান আদিবা, তোমার আনসারও পেয়েছি, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং, ইউ ক্যান অলসো লিভ। দিগন্ত, দিগন্ত হ্যান্ড রেজ করছো, হ্যাঁ দিগন্ত বলো, কোনো প্রবলেম হচ্ছে? আনমিউট করো আবার। স্যার আমি সাবমিট করেছি। দিগন্ত, দিগন্ত তোমারটা কি পেয়েছি, দাঁড়াও দেখি। দিগন্ত তোমারটা তো আসে নাই, তুমি কি নাম দিয়েছো? তোমার দিগন্ত দেবনাথ। আসে নাই তোমারটা এখনো, আবার ট্রাই করো, দেখো আবার যাও, আবার দরকার হলে করো। আচ্ছা, জুনাইরা, তোমারটাও পেয়েছি, ইউ ক্যান অলসো লিভ, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। ফাহমিদ, তোমারটাও পেয়েছি, থ্যাংক ইউ সো মাচ, ইউ ক্যান অলসো লিভ। সাবমিট করিয়ে দিন। যারা যারা বাদ আছো একটু তাড়াতাড়ি ট্রাই করো, কারণ টাইম কিন্তু শেষ হয়ে গেছে। স্পট টেস্ট দেওয়ার জন্য যতটুকু টাইম দরকার ততটুকু কিন্তু নিয়ে ফেলেছে। বুশরা, তোমারটা এসেছে, থ্যাংক ইউ সো মাচ, ইউ ক্যান অলসো লিভ। তারপর আব্দুল্লাহ সিয়াম, তোমারটা এসেছে, ইউ ক্যান অলসো লিভ, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। দিগন্ত, তোমারটা এবার এসেছে, থ্যাংক ইউ সো মাচ, ইউ ক্যান অলসো লিভ। দিগন্ত, তোমারটা পেয়েছি। এরপর আর কেউ কি বাকি আছো? ফাতিমা। সো যারা যারা স্পট টেস্ট দিয়েছো তোমরা লিভ নিতে পারো, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। আর যারা যারা এখনো বাকি আছো তোমরা কুইকলি একটু দাও। দিগন্ত, তোমার আনসার কিন্তু পেয়েছি। ওকে, ফাতিমা শুধু বাদ আছে আই গেস। ফাতিমা, একটু কুইকলি করো। আর রাহা, তুমি তোমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবা, সো
ফাতিমা, আচ্ছা ফাতিমা কি আমাকে শুনতে পাচ্ছ? ফাতিমা আনমিউট করো। ফাতিমা কতক্ষণ লাগবে আর? স্যার এই যে আমার তো শেষ, আমি শুধু দেখছি এগুলা। ওমা, সাবমিট করে দাও। রাহা বলো, রাহা দাঁড়াও, হ্যাঁ আনমিউট করে দিচ্ছি, ওয়েট। বলো রাহা। স্যার আমার 4 নম্বর অ্যান্সার যেটা আসছে না ওইটা কোন কোন অ্যান্সারের সাথে মিলতেছে না। কোনোটার সাথে মিলছে না? হুম। ভয়ঙ্কর বিষয়। তার মানে তোমার ভুল হচ্ছে নাকি কোশ্চেনে ভুল আছে বলো? উম, তোমার কি মনে হচ্ছে? আচ্ছা তোমার যদি না মিলে, তোমার কোনটা আনসার মনে হয় তুমি ওইটাই লিখে আমারে পাঠাও, সমস্যা নেই। বাট আনসার ওইখানে আছে, ঠিক আছে? আনসার ওইখানে আছে, তুমি একটু ঠিকঠাক স্যার না এটা আমি অ্যান্সার আপনাকে মুখে বলি। মুখে বলবা, বলো। স্যার ও আনসার গুলো আমি মুখে 4 বলবো, দাঁড়াও, নাম্বারটার একজন অ্যান্সার এখনো আনসার দেয়নি। তুমি পরে সবার শেষে মুখে বলতে হবে। ফাতিমা আনসার দাও, ফাতিমা আনসার পাইলে তারপরে রাহা তোমারটা আমি ইয়ে করে দিতে পারবো। ওকে স্যার। ফাতিমা, ফাতিমারটা এখনো পাইনি। আচ্ছা ফাতিমা বলো, ফাতিমা বলো। স্যার আমি তো সাবমিট করে দিয়েছি। বাট তোমারটা তো এখনো আসে নাই ফাতিমা। আমার তো স্কোরও চলে এসেছে। কি নাম তোমার? নামটা বলো তো। আমার নাম ফাহমিদ ফেরদৌস আব্দুল্লাহ। ও আচ্ছা, তাই বলো। তোমার নাম দাও ফাতিমা জোহরা, আমি কিভাবে তাহলে বুঝবো বলো? কি নাম দাও? ফাহিম? ফাহমিদ ফেরদৌস আব্দুল্লাহ, আপনি ফাহমিদ বলেন। জাস্ট ফাহমিদ লিখছো না তুমি? হ্যাঁ আসছে, তোমারটা তো অনেক আগে আসছে। হ্যাঁ, গুড গুড, ওকে ইউ ক্যান লিভ। ইয়েস, আসসালামু আলাইকুম স্যার। ওকে, ওয়ালাইকুম আসসালাম। রাহা বলো, রাহা বলো, তোমার কোনটা কত আসছে বলো এবার। সবার আনসার শেষ, বলো রাহা। স্যার 1 নাম্বারটার অ্যান্সার আসছে 40 বর্গ সেন্টিমিটার, 2 নম্বর অ্যান্সার আসছে 100 বর্গ দাঁড়াও দাঁড়াও একটু সেন্টিমিটার। দাঁড়াও, মিলাই নাও, ওয়েট ওয়েট ওয়েট, রাহা দাঁড়াও, মিলাই নাও, ওয়েট। 1 নম্বর, হ্যাঁ এটা কত আসছে রাহা? 40 বর্গ সেন্টিমিটার। এই যে বর্গ সেন্টিমিটার হবে না, 40 সেন্টিমিটার হবে। দেখো রাহা, এটা পরিসীমা জানতে চাইছে। পরিসীমাতে তো বর্গ সেন্টিমিটার হয় না, পরিসীমা তো যোগ হয় না সবকিছু, শুধু সেন্টিমিটার হবে, 40 সেন্টিমিটার। বুঝছো? ভুল বুঝছো রাহা? হ্যাঁ স্যার। ওকে, 2 স্যার নম্বর আমার আনসার ওটার কোনটা দিকে আসছে? খেয়াল ছিল না। তারপর না না, স্যার এটা 2 খেয়াল করতে নম্বরের হবে। অ্যান্সার হচ্ছে 100 বর্গ সেন্টিমিটার। 100 বর্গ সেন্টিমিটার, গুড, এটা হয়েছে। আচ্ছা তারপর এটার অ্যান্সার হচ্ছে 104 বর্গ সেন্টিমিটার। এই 108 হবে, এটা ভুল করছো। 18 আর 6 গুণ করলে কত হয় দেখো তো? 104 একশো হয় না? সরি 108। স্যার 108ই লিখছি। ওই যে আমি ওইটার মতো লিখছি যে তো আমি আচ্ছা 4 ঠিক আছে, এটা ঘুরাই হয়েছে। ফেলছি। ওকে, 4 নম্বরটা বলো, আর 4 নম্বর। 4 নাম্বার অ্যান্সার আমি লিখছি 100 বর্গ সেন্টিমিটার। কত লিখছো তুমি? 100 বর্গ 100, ওকে গুড, সেন্টিমিটার। হয়েছে, এটা হয়েছে। তাহলে ভুল গেল ওই যে প্রথমটা। এটা পরিসীমা আজীবন মনে রাখবা, পরিসীমায় শুধু মিটার, শুধু সেন্টিমিটার এরকম হয়, কোনো স্কোয়ার সেন্টিমিটার নেই, ঠিক আছে? স্যার ওকে রাহা, ঠিক আছে, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ। নেক্সট ক্লাস ইনশাল্লাহ দেখা হবে। ওকে, লিভ নিয়ে নিতে পারো, আমি এমনিও মিটিং শেষ করবো। তাহলে 10-এর মধ্যে ফার্স্টটা কত ছিল? 2 8 নাম্বার।